10 বাজে, এখনো তো অনেকে জয়েন করে নাই। আচ্ছা, আমরা শুরু করে দেই, যারা জয়েন করবে। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা তো লাস্ট 2টা উইক ধরে ওপেনজিএল এর এই যে 2D মোটামুটি বেশ কিছু কোড আমরা দেখছি, ফান্ডামেন্টালস বেসিক যেগুলো। আজকে আমাদের টার্গেট হবে যে 2D যে ডকুমেন্টেশনটা আছে এটা আমরা শেষ করে দিব, বাকি যে পার্টটুকু আছে। এন্ড দেন আপনাদের নেক্সট উইকে যে ক্লাসটা হবে 2 সেকশনেরই, 2 সাবসেকশন D1 D2, একটা অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টটা হচ্ছে আপনারা ল্যাবে গিয়ে কোড করবেন, তো অবশ্যই মিস দিবেন না, কারণ ওটাতে একটা ভালোই মার্কিং থাকবে। তো আর এই কোড মানে প্রবলেমটা কিসের, একটা প্রবলেম দেওয়া হবে, ওই প্রবলেমটা আর কি আপনাদের এখানে কোড করা লাগবে। প্রবলেমটা কিসের উপর থাকবে? এই 2D ওপেনজিএল এর যত কিছু আমরা শিখে ফেলছি বা শিখবো আজকে, এটার উপর বেস করেই একটা প্রবলেম দেওয়া থাকবে, খুবই সিম্পল। এবং আমি আজকে কিছু জিনিস দেখাবো, ওই জিনিসগুলোর মেইনলি যে প্রবলেমটা থাকবে, এই একটা যে কোনো একটা প্রবলেম, এখানে যতগুলো প্রবলেম দেখবো আজকে, ওই প্রবলেমের যে কোনো একটা জাস্ট একটা এক্সটেনশন থাকবে, খুবই সিম্পল একটা এক্সটেনশন। বাট ওটা পারার জন্য অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করা লাগবে ভাষায়। সো আমি এক্সপেক্ট করব যে সবাই এই আজকে এটা শেষ করার পরে, এই 2 ইয়ার ডকুমেন্টেশনটা ওপেনজিএল এর এটা শেষ করার পরে আপনারা সবাই শুরু থেকে আবার সবকিছু সুন্দরভাবে লাইন বাই লাইন করবেন এবং প্রতিটা কোড বুঝে বুঝে করবেন। এখানে তো কোড দেওয়া আছে, জাস্ট কপি পেস্ট করে রান দিলাম হয়ে গেল এমন না, আমাকে লাইন বাই লাইন বুঝতে হবে। আমি এটাই করতেছি যে লাইন বাই লাইন আপনাদেরকে প্রতিটা কোডই কিন্তু বোঝানোর ট্রাই করছি আমি। আজকেও বাকি যেসব কোড আছে, যেগুলো টপিক আমাদের আজকে কভার করব, আমি ট্রাই করব যে যতটুকু লাইন বাই লাইন বোঝানো যায় আমি বুঝাই দেওয়ার ট্রাই করব। বাট আপনি যদি এটা নিজে থেকে প্র্যাকটিস না করেন, তাহলে ওই অ্যাসেসমেন্টটাতে যাই দেখবেন যে এক লাইন কোডও করতে পারতেছেন না। সো এটা আমি আগে থেকেই সাবধান করে দিলাম, যেন আপনার নেক্সট ক্লাসে বা নেক্সট ল্যাবে সমস্যা না হয়। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা দেখব, মানে যেই টপিকগুলো দেখব সেটা হচ্ছে বেশ কয়েকটা টপিকে দেখব আজকে, বাট সবগুলোই ইজি অ্যান্ড একই জিনিস, জাস্ট একটু চেঞ্জ হবে। আর প্রিভিয়াসলি যা যা জিনিসপত্র দেখছি ওইসব যদি মনে থাকে তাহলে এগুলো বুঝতে আমাদের বেশি সমস্যা হওয়ার কথা না। তো ফার্স্ট যে টপিকটা দেখবো, আমার এই ডকুমেন্টেশনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। যে ট্রান্সলেশন এন্ড রোটেশন দেখাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। সো আজকে আমরা যে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে ট্রান্সলেশন এন্ড রোটেশন। এটা থিওরি আমরা পড়বো, আমাদের থিওরিটিক্যাল ক্লাসে আমরা এটা থিওরি নিয়ে পড়বো, হয়তো বা কয়েকটা ক্লাস পরে এটা পড়বো আমরা, বাট এটা আমরা আগেই ল্যাবে ইউজ করতেছি। সো পরবর্তীতে যখন থিওরি পড়বো তখন আমরা আসলে রিলেট করতে পারবো যে আসলে কি ছিল ওই জিনিসগুলো। সো ট্রান্সলেশন এন্ড রোটেশন এই জিনিসটা কি? ফার্স্ট অফ অল আমি ট্রান্সলেশন নিয়ে বলি। আমি প্রথমেই একটা এক্সাম্পল আপনাদেরকে আবার রিক্যাপ করাই। এই যে আমরা যে এই ড্রয়িংসটা করছিলাম, এখানে দেখেন যে স্যার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার ওপেনজিএল সাপোর্টেড অন্য কোনো প্ল্যাটফর্মে যদি আমি কোড করি তাহলে কি ওটা কি অ্যাকসেপ্ট করবেন? মানে আপনি কি আমি যা কোড করাইছি আপনি রান করতে পারতেছেন? মানে কোড সেম না, কিন্তু হচ্ছে আপনার কোড একটু ডিফারেন্ট হয়। কোড সেম না, বাট আপনি সেম আউটপুট করতেছে, শো করতেছে। হ্যাঁ। মানে সে আপনি যদি আপনাকে বলি যে এই জিনিসটা ড্র করেন, এই ফিগার গুলো হুবহু যা আছে তাই আপনি ড্র করতে পারবেন। হ্যাঁ, মানে অন্য প্ল্যাটফর্মে আর কি। ওকে, তাহলে আমার কোনো সমস্যা নাই, তাহলে আমার কোনো সমস্যা নেই। আপনি যদি কোড তো সি তেই করেন, সি প্লাস প্লাস এ করতেছেন, তাই তো? সি প্লাস প্লাস, হ্যাঁ, সি প্লাস প্লাস আলটিমেটলি। সো সেক্ষেত্রে আমার প্রবলেম হবে না, যদি আপনি আমাকে কি করছেন বুঝাইতে পারেন তাহলেই হবে। অ্যাসেসমেন্টে কিন্তু আমি যখন ইভালুয়েশন করব, আপনি এখন কোড কি দেখে করছেন না দেখে করছেন, কার কপি করছেন, আমি যদি পারি তাহলে এতটা হার্ড করব না যে
আপনাদের ল্যাবে প্ল্যাটফর্ম দেখে যদি করেন, কিন্তু আমাকে বুঝাইতে পারতে হবে। আপনি করছেন আচ্ছা, ঠিক আপনাকে আছে, বুঝাইতে that's পারলেই fine, but হয়েছে। হ্যাঁ বুঝাইতে পারতে হবে। ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা আবার ব্যাক করি। আমি যে দেখাচ্ছিলাম এই প্রবলেমটা, আমরা এই ফিগারগুলো ড্র করছিলাম। এই ফিগারগুলো ড্র করার জন্য আমার 0 0 কোঅর্ডিনেট কিন্তু ছিল এইটা, তাই না? এই যে আমরা যে সাইডে যে ফিগারটা দেখতেছি, যে এক্স ওয়াই এক্সিস যে জায়গায় ইন্টারসেক্ট করছে, ওটা ছিল আমার 0 0 কোঅর্ডিনেট। এবং ওইটার রেসপেক্টে আমরা এই ফিগারগুলোর বিভিন্ন এই যে ভার্টেক্স গুলোর কোঅর্ডিনেট দিছিলাম। আমি যদি একটু ওই ভার্টেক্স গুলো দেখাই, এই যে এখানে আপনি যদি ফার্স্ট যে ম্যাট্রিক্স স্কোয়ারটা আছে, যেটা রেড স্কোয়ার, এই যে এই রেড স্কোয়ারটা, এটার যে চারটা কর্নার, এই চারটা কর্নারে যদি আমি ভার্টেক্সের ভ্যালুগুলো দেখি, মানে কোঅর্ডিনেট গুলো দেখি, তাহলে দেখেন মানে 0.8, -0.8.1, তারপরে -0.2.1, -0.2.7, -0.8.7, তারপরের স্কোয়ারটার কোঅর্ডিনেট গুলো যদি দেখি, মানে সবগুলোই আলাদা আলাদা। এবং মানে এই জিনিসটা যখন আমরা ড্র করছি, আমরা তো এই কোডটাই বসাই দিছি। এখন আমি যদি স্পেসিফিকলি এই পোর্শনটা চাইতাম, বা এই জায়গায় স্কোয়ারটা ড্র করতে চাইতাম, আমাকে কিন্তু ওই কোঅর্ডিনেট গুলো হাতে হাতে বের করা লাগতো। এবং এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, যে এই পয়েন্টটা কই হবে, এখানে আছে একটা পয়েন্ট দিলাম, দেন এই পয়েন্টটা কই হবে এটা আমাকে বের করতে হবে, দেন নিচেরটা কই হবে, দেন এই সাইডেরটা লোয়ার লেফটেরটা কোন দিকে হবে। মানে এই প্রতিটা চারটা ভার্টেক্স কিন্তু আমাকে খুবই ক্যালকুলেট করে বের করা লাগবে। একটা স্কোয়ারে বের করলাম, দেন নিচের এই স্কোয়ারটার চারটা ভার্টেক্স কই হবে, দেন এই স্কোয়ারটার ভার্টেক্স গুলো কই হবে, এগুলো আমাকে প্রতিটা আলাদা আলাদা। এখানে কিন্তু কোনো প্যাটার্ন আমরা দেখতেছি না, সব আলাদা আলাদা আমাকে বুঝে বুঝে বের করা লাগতো। এবং এটা খুবই টায়ারসাম এবং খুবই পেইনফুল একটা ওয়ার্ক। সো এইটাকে ইজি করার জন্য, আচ্ছা এখানে দেখেন আমার একটাই কোঅর্ডিনেট সিস্টেম। সো এইটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড স্পেস। এই যে স্পেসটা, এটা তো 2D স্পেস, তো এই সিস্টেম। বাট আমরা এটাকে মোর ইজিয়ার করার জন্য আমরা একটা কনসেপ্ট ইউজ করতে পারি, যেটা হচ্ছে ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশনের কনসেপ্টটা কি দেখেন, এখানে কি বলছে ইন দ্য ওকে, ওই যে অ্যাবাভ যে স্যাম্পলটা ছিল, ওইখানে আমরা দেখছি যে উই পজিশন ইচ অফ দ্য শেপস বাই ডিফাইনিং দেয়ার ভার্টিসেস উইথ রেসপেক্টিভ টু দ্য সেম অরিজিন কল্ড ওয়ার্ল্ড স্পেস। ওই যে বললাম একটাই অরিজিন ছিল, যেটা, আর পুরো স্পেসটাকে আমরা ওয়ার্ল্ড স্পেস বলতেছি। আর আমার যতগুলো ফিগার ছিল বা শেপ ছিল, সবগুলো আমি ওই সেম একটা অরিজিনের রেসপেক্টে ড্র করছি। এবং এটার জন্য আমার প্রতিটা ফিগার বা শেপের জন্য আলাদা আলাদা করে ভার্টেক্স গুলোর কোঅর্ডিনেট কি হবে বের করা লাগছে। এবং এই যে ইট টুক মি কোয়াইট আ হোয়াইল টু ফিগার আউট দ্য অ্যাবসলিউট কোঅর্ডিনেটস অফ দিস ভার্টিসেস। যিনি এই ডকুমেন্টেশনটা লিখছে তারই অনেক টাইম লাগছে। And now এখন আমরা এটা solve position each of the shapes by defining their vertices with respective to their own এই যে সেন্টার, ওন সেন্টার, মানে প্রতিটা শেপের আমরা এবার একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করব, যেগুলোকে আমরা লোকাল স্পেস বলতে পারি বা মডেল স্পেস। প্রতিটা শেপকে আমরা একটা করে মডেল বলতাম, আমরা আগেও ইন্ট্রোডাকশন ক্লাসে দেখছিলাম। বা লোকাল স্পেস আর ওয়ার্ল্ড স্পেস, দুইটা স্পেস নিয়েও আমি কথা বলছিলাম, যদি মনে পড়ে আপনাদের। সো এখন আমরা কি করব, আমার যতগুলো শেপ আছে, আমরা প্রতিটা শেপের জন্য নিজস্ব একটা লোকাল স্পেস চিন্তা করব। প্রতিটা শেপের সেন্টার পয়েন্টটাকে আমরা অরিজিন বলবো। আচ্ছা, এটা কি বুঝাইতে যাচ্ছে আমি একটু পরেই দেখাচ্ছি। So we can then use translation and or rotation to position the shapes at desired locations in the world space as shown in the following revised display function. যেমন এখানে আমরা এখানে ডিসপ্লে ফাংশনটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব এখানে কয়েকটা এই যে বোল্ড করা যে লাইনগুলো আছে, এগুলো সব নতুন। ওই সেম জিনিস, এটা আউটপুট কি দেয় আমি এটা আগে একটু দেখাই আপনাকে। এই কোডটা আমি কপি করে যদি রান দেই, আমি অলরেডি কপি করে রাখছি। সো এই translation.cpp, এটা যদি আমি রান দেই, আচ্ছা আপনারা কি কেউ রেকর্ডিং করতেছেন? জি স্যার, আমি করতেছি। ওকে, ঠিক আছে।
সো এখন এটা যদি আমি রান দেই এক্সিকিউশন ফাইলটা আমার, আচ্ছা এখানে এই এক্সিস গুলো আচ্ছা আপাতত এক্সিস গুলো ভুলে যান, বাট ওই সেম ফিগারটা আগের যে ফিগারটা ছিল আমার, আমি সেম ফিগারটা ড্র করছি। আমি এক্সিস গুলো আগে মুছে দেই। আরেকবার কম্পাইল করি। এখন দেখেন ওই অ্যাক্সেস গুলো নাই, বাট এই সেম ফিগারটা কিন্তু আমরা ওই যে প্রিভিয়াসলি যে কোডটা করছিলাম, এই যে এই সেম ফিগারটাই কিন্তু ড্র করছি, বাট আমরা কিন্তু এখন আর এই কোডটা ইউজ করি নাই, আমরা একটা নতুন কোড ইউজ করছি। নতুন কোড ইউজ করছি, বাট আমার ফিগার আলটিমেটলি সেমই আসে। এটা কিভাবে আসলো এটাই দেখবো, এবং এরপর থেকে আমরা যেই মানে কোডগুলো করব সেম অ্যাপ্রোচে করব, এবং কেন করব ওই জিনিসটা আমরা একটু বুঝে ট্রাই করি। আবার ওই ডকুমেন্টেশনেই যাই। দেখেন এখানে খেয়াল করেন, প্রথমে দুইটা লাইন দেওয়া আছে, জিএল ম্যাট্রিক্স মোড, জিএল মডেল ভিউ। আচ্ছা, এই ম্যাট্রিক্স মোড আমরা অলরেডি একটা আরেক জায়গায় দেখছিলাম, সেটা হচ্ছে ওই যে আমার রিশেপ ফাংশন ছিল। এই রিশেপ ফাংশনে আপনার এই যে এখানে দেখেন জিএল ম্যাট্রিক্স মোড, জিএল প্রজেকশন। রিশেপে আমরা যেহেতু প্রজেকশনে কাজ করছিলাম, সো সেই ক্ষেত্রে আমার যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করা লাগতো সেটা হচ্ছে ওপেন জিএল এর ম্যাট্রিক্সটাকে আমরা বলি জিএল প্রজেকশন। তাই তখন আমার ম্যাট্রিক্স মোডটাকে, মানে ওপেন জিএল যেহেতু একটা স্টেট মেশিন ছিল, আমরা আগে থেকেই বলে আসতেছি, তো তার ম্যাট্রিক্স মোডটাকে আমরা জিএল প্রজেকশন মোডে তখন করে দিছি, স্টেট করে দিছি, ইনিশিয়েট করে দিছি। দেন কি করছি, জিএল আইডেন্টিটি, লোড আইডেন্টিটি, ওই যে ইউনিট ভেক্টর ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা, ওটা দিয়ে রিইনিশিয়ালাইজ করে দিছি আমরা ওই ম্যাট্রিক্সটা। সেম কাজটা যখন আমি ট্রান্সলেশন বা রোটেশন নিয়ে করতে যাব, তখন আমার আরেকটা আলাদা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে। এখন ওই যে যেহেতু আমি এটি স্টেট মেশিন, আমাকে তো সেট করে দিতে হবে এখন আমি কি। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর কন্টিনিউ করতেছি। ওকে, যেটা বলতেছিলাম যে আমরা অলরেডি দেখছিলাম যে আমার যখন রিশেপের ওই ফাংশনটাতে আমার প্রজেকশন ম্যাট্রিক্স নিয়ে কাজ করা লাগতো, তখন আমি ম্যাট্রিক্স মোডটা প্রজেকশন ম্যাট্রিক্সে সেট করছিলাম। বাট এখন যেহেতু আমি আর প্রজেকশনে কাজ করতেছি না, এখন আমি ডিসপ্লে ফাংশনের ভিতরে, এখন আমার আলাদা একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হবে। যখনই আমি ট্রান্সলেশন বা রোটেশন নিয়ে কাজ করতে যাব, তখনই আমি মডেল ভিউ এই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সটা তাহলে আগে সেট করতে হবে আমার, জিএল ম্যাট্রিক্স মোডে সেট করলাম আমি। দেন আমি ওই ম্যাট্রিক্সটা তো প্রিভিয়াসলি অন্য কোনো ভ্যালু থাকতে পারে, তাই আমি রিইনিশিয়ালাইজ করলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে, যেটা আমরা দেখছিলাম সিমিলার কনসেপ্ট হচ্ছে ওই প্রজেকশন ম্যাট্রিক্সের সাথে। এরপরে দেখেন এই যে ফার্স্ট যে রেড স্কোয়ারটা ছিল এখানে, আমরা যেটা, আমি যদি এটাও নিয়ে আসি, এই রেড স্কোয়ারটা দেখেন কিভাবে ড্র করছে। প্রথমে জিএল ট্রান্সলেট এফ, এই যে জিএল ট্রান্সলেট এফ, এই একটা ফাংশন কল করছে, করার পর দেখেন দুইটা ভ্যালু দিছে কোঅর্ডিনেট, -0.5 আর 0.4, আর জেড ভ্যালুটা, জেড এক্সিসের ভ্যালুটা হচ্ছে 0। মানে এখানে আমরা 2D, যেহেতু 2D XY প্লেনেই করতেছি আর কি, জেড প্লেনে আমরা নাই এখন, জাস্ট XY প্লেনে আছে। সো এখন এই জিএল ট্রান্সলেট এফ, এই যে আমি এই কোঅর্ডিনেট দুইটা দিলাম XY, তো আমার ইনিশিয়ালি এই লাইনটার আগে, এই জিএল ট্রান্সলেট এফ এর আগে আমার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটা ছিল একেবারে মিড পয়েন্টে, সেন্টারে। বাট যখনই আমি এই জিএল ট্রান্সলেট এফ করলাম, তখন আমার এই মানে এই সেন্টারটা চলে গেছে আপনার এই রেডের সেন্টারে, এই রেড স্কোয়ারের সেন্টারে। এখন আমি যদি ওই আবার আগের এই অ্যাক্সেস গুলো ব্যাক করাই,
আমার যে এক্স ওয়াই অ্যাক্সিস ছিল, আমি ইনিশিয়াল অ্যাক্সিস গুলো দেখাই আগে। এক্স ওয়াই ইনিশিয়ালি কি ছিল, ট্রান্সলেটর এই ফার্স্ট জিএল ট্রান্সলেটর ফাংশনটা কল হওয়ার আগে কি ছিল এটা আমি দেখাই আগে। এই যে ইনিশিয়ালি আমার কোনো ট্রান্সলেটর ফাংশন কল হওয়ার আগে আমার এই যে এক্সিস এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ছিল সেটা হচ্ছে এই সাদা দুইটা এক্সিস যে দেখা যাচ্ছে এটা, এবং তাদের সেন্টার ছিল একেবারে জিরো একটা কল। আমার এই এক্সিসটা কি হয়ে যাবে, এই দুইটা এক্সিস আর এখানে থাকবে না, ট্রান্সলেট হয়ে যাবে। ট্রান্সলেট হয়ে কই চলে যাবে, এই সেন্টার পয়েন্টে চলে যাবে, এই যে রেড স্কোয়ারের মিড পয়েন্টে। আমি আবার এই ট্রান্সলেট একটার পরে এই স্কোয়ারটা ড্র করছি, আমি আবার এক্সিসটা ড্র করার ট্রাই করি, ওই দুইটা এক্সিস। তাহলে কি হয় দেখেন, এখন খেয়াল করেন যে ইনিশিয়ালি আমার এই জিএল ট্রান্সলেটর এই ফাংশনটা কল করার আগে আমার অরিজিনটা ছিল এই জায়গায়, এবং এক্স এক্সিস আর ওয়াই এক্সিস ছিল এই সাদা যেটা আমি দেখাচ্ছি এখন, এই দুইটা লাইন। বাট তারপরে যখন ফার্স্ট জিএল ট্রান্সলেটর এফ কল করলাম তখন দেখেন আমার তারপর রেড স্কোয়ার ড্র করছি, এই যে রেড কালারটা আমরা দেখতে পাইতেছি, দেন চারটা ভার্টেক্স নিছি। বাট তারপরে যখন আবার আমি এক্সেস দুইটা ড্র করতে চাচ্ছি, ড্র করছি, দেখেন আমার এক্সেস দুইটা কিন্তু আর এখানে নাই, অরিজিনালি যেখানে ছিল এটা ট্রান্সলেট হয়ে গেছে বা শিফট হয়ে গেছে। শিফট হয়ে গেছে কোথায় দেখেন, এটার অরিজিনটা কই শিফট হইছে, এই যে অরিজিনটা শিফট হইছে আসলে -0.54 এ। আপনি যদি খেয়াল করেন ইনিশিয়ালি আপনার এটা 0 ছিল, তাহলে এই পয়েন্টটা আসলে -0.54, এবং আপনার যখন জিএল ট্রান্সলেট এফ করছেন তখন আপনার এই এক্সিস দুটো ট্রান্সলেট হয়ে এই জায়গায় চলে গেছে, ট্রান্সলেট হয়ে গেছে। এখন আপনি তারপরে যখন এই যে স্কোয়ার, এই যে রেড স্কোয়ারে যে চারটা ভার্টেক্স ড্র করছেন, ওই চারটা ভার্টেক্স দেখেন কত ইজিলি নিয়ে নিছেন, জাস্ট এইটা তখন আপনার 0 0। এখন কিন্তু আর 0 0 এটা নাই, যখন ট্রান্সলেট একবার হয়ে গেছে তখন আপনার অরিজিন আসলে এইটা, এবং এইটার রেসপেক্টে যখন আপনি ড্র করবেন তখন এই পয়েন্টটা কত, এটা হচ্ছে যে 0.33, এই যে এই থার্ড পয়েন্টটা। আমি যদি কাউন্টার ক্লকওয়াইজ যাই, প্রথম পয়েন্টটা নিচ্ছে -0.3 -0.3, দ্যাট ইজ এই পয়েন্টটা। দেন তারপরে পয়েন্টটা হচ্ছে 0.3 -0.3, তারপরে এই পয়েন্টটা হচ্ছে 0.3, দেন ফাইনালি লাস্ট এই যে এই পয়েন্টটা হচ্ছে আমার -0.33। তো বুঝতেছেন যে কত ইজি হয়ে গেছে। আমি যখন একবার আমার ইয়াটা শিফট করাই ফেলছি, এক্সিসটা শিফট করছি, শিফট করে জাস্ট তারপর আমি ইজিলি এই যে চারটা পয়েন্ট নিয়ে নিয়েছি, আমার একটা স্কোয়ার হয়ে গেছে। তারপরে দেখেন, তারপরে আবার ট্রান্সলেটিভ কল করছি, এই যে এইটা, তখন কি হবে বলেন। এরপর যদি আমি আবার এই এক্সিসটা ড্র করি, এখন কিন্তু আমার 0 0 এইখানে নাই, এখন 0 0 আছে এই জায়গায়, ঠিক আছে। এখন আমি এই যে এই ইয়াটা ড্র করার পর, রেড স্কোয়ারটা ড্র করার পরে আমি যখন আবার এই গ্রিন স্কোয়ারটা ড্র করতে চাচ্ছি, এই গ্রিন স্কোয়ারটা ড্র করার আগে আমি আবার জিএল ট্রান্সলেট এফ করছি, এবং জিএল ট্রান্সলেট এফটা কই করছি 0.1 -0.7 এ। এইটা খেয়াল রাখবেন, এই তো আপনার কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এইটাতে, এই রেড এর সেন্টারে। তাহলে এখন আপনার অরিজিন কিন্তু 0 0 এই জায়গায়। সেক্ষেত্রে দেখেন 0.1 -0.7 যখন ট্রান্সলেট করবেন, আপনার নতুন যে অরিজিন হবে ওটা কিন্তু এই যে দেখেন 0.1 কোথায়, এই জায়গায়, -0.7 হবে নিচে এই জায়গায়, এই সেন্টারে কোথাও। এখন আমি যদি আবার স্যার এই যে দুইটা ড্র করি তাহলে কি হয় দেখেন। নেটওয়ার্ক কি আমার প্রবলেম নাকি স্যারের প্রবলেম? বাদবাকিরা শুনতে পাচ্ছস? আচ্ছা, স্যারের দিক থেকে আমারও সেম প্রবলেমটা হইতেছে, মানে কেটে কেটে আসছে কথা, কেটে কেটে আসতেছে। হ্যাঁ স্যার, অনেক অল্প না, অনেক পরিমাণে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান তাহলে আমি ডেটা কানেক্ট করি।
হ্যাঁ, শুনতে পাইতেছেন আমাকে? জি স্যার। ডেটা তো ভালোই আছে, সমস্যা স্যার ওই প্রথম অংশটা কোড চেঞ্জ করার পর হচ্ছে কোঅর্ডিনেটটা 0 0 যে মাঝখানে চলে আসছে ওই রেক্ট্যাঙ্গেলের কতটুকু পর্যন্ত ওকে ছিল, এরপরে টুকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এখন কি আমার স্ক্রিন দেখতে পাইতেছেন? জি ঠিক আছে। এখন মানে আমি যে এটা বুঝাইছিলাম ওই যে ফার্স্ট ট্রান্সলেট এফটা করার আগে আমার অরিজিনটা ছিল এই জায়গায়, আমার পয়েন্টার তো দেখা যায় তাই না? জি ঠিক আছে। হ্যাঁ, আমার অরিজিনটা ছিল এই জায়গায়। যখন আমি ফার্স্ট ট্রান্সলেট এফটা করলাম, ট্রান্সলেট এফটা করার কারণে এই যে ফার্স্ট কোনটা, এই যে এইটা, আমি তার আগে এই যে আমার অ্যাক্সিস দুইটা ড্র করছি, দেন আমার এই ট্রান্সলেট এফটা করার পর আমার কিন্তু অরিজিন শিফট হয়ে গেছে এই জায়গায়, এই রেড স্কোয়ারের সেন্টারে, এবং তারপর আমি ওই রেড স্কোয়ারে 4টা ভার্টেক্স খুব ইজিলি নিতে পারছি। তারপর যখন আমি আবার গ্রিন স্কোয়ারটা ড্র করতে গেছি, তার আগে আমি আবার কি করছি, আবার ট্রান্সলেট করে নিছি আমার অরিজিনটাকে বা আমার ওই এক্সিস দুইটাকে। দেখেন ট্রান্সলেটটা কই করছি, 0.1 এবং -0.7 এ। এখন কিন্তু অরিজিন আর এখানে নাই, এখন আমার অরিজিন হচ্ছে বা ওয়ার্ল্ড স্পেস হচ্ছে আমার এই জায়গায় 0 0। তো সেই ক্ষেত্রে 0.1 -0.7 কই হবে, খেয়াল করেন আপনি যদি এখানে বুঝে ট্রাই করেন, 0.1 হবে এই জায়গায় এক্স এর ভ্যালু, দেন -0.7 হবে এই জায়গায়। এবং আমরা কিন্তু দেখতে পাইতেছি, আমি যখন পরবর্তীতে আবার এক্সিসটা ড্র করছি, এক্সিস দুইটা, আমি দেখতেছি ওদের অরিজিন কিন্তু এই জায়গায়। তার মানে আবার কিন্তু ট্রান্সলেশন হইলো, আমার এক্সিস এখন অরিজিন হচ্ছে এই জায়গায়। এখন আমি এই অরিজিনের রেসপেক্টে যখন পয়েন্টগুলো নিছি, এই যে গ্রিনের, দেখেন আবার 0.3 -0.3 -0.3 দেন 3 -0.3 দেন 3 দেন -0.33। এই পয়েন্টগুলো আর এই পয়েন্টগুলো কিন্তু সেম, বাট দুইটা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে, এবং এটা কিন্তু আমার জন্য অনেক ইজি হয়ে গেল এখন ড্র করা। তো এইভাবে আমরা ট্রান্সলেট এফ ইউজ করে, মানে জিএল ট্রান্সলেট এফ ইউজ করে বা ট্রান্সলেশন ইউজ করে আমার কিন্তু এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো চেঞ্জ করে লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে গিয়ে আমি জাস্ট যেই জায়গায় ফিগারটা ড্র করা দরকার ওই জায়গায় ড্র করে আমি ড্র করতে পারবো। এবং আমরা যদি আবার ইয়াতে ডকুমেন্টেশনে যাই, এই যে দেখেন প্রতিটা ফিগার ড্র করার আগে কিন্তু এই যে ট্রান্সলেট এফ করছি, মানে আমার অরিজিনটা ট্রান্সলেট করে নিছি, দেন খুব ইজিলি আমি পয়েন্টগুলো 4টা ওই যে ভার্টেক্স গুলো নিছি, নেয়ার পর ড্র করছি। তো এইটা গেল হচ্ছে ট্রান্সলেশনের বিষয়। ট্রান্সলেশন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা এখন আমরা দেখবো রোটেশন। ট্রান্সলেশনটা তো ইজি ছিল, এখন রোটেশনটা কি জিনিস। আচ্ছা, এই যে আমি আবার আগের ফিগারটাতে যাই, এই জায়গায় এই যে গ্রেডিয়েন্ট ওয়ালা যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু এই যে ব্লু যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে মনে হচ্ছে এটাকে রোটেট, মানে 180 ডিগ্রি যদি আমি রোটেট করে দিতে পারতাম এবং একটু ট্রান্সলেট করে এদিকে শিফট করে দিতে পারতাম, এটা সেন্টার আর এটা সেন্টার তো সেম না, তো একটু প্রথমে ট্রান্সলেট করে দেন 180 ডিগ্রি রোটেট করব, তাইলে কিন্তু আমি এটা পেয়ে যাচ্ছি। আসলেই ওই কাজটাই করা হয়েছে। দেখেন এখানে যদি আমরা খেয়াল করি, প্রথমে ওই যে ব্লু ট্রায়াঙ্গেলটা এখানে ড্র করছে, দেখেন ব্লু ট্রায়াঙ্গেলটা ড্র করছে, তার আগে ট্রান্সলেট করে নিয়েছে একটা কোঅর্ডিনেটে, ওইটা সেন্টারটা নিয়ে গেছি আমরা, অরিজিনটা নিয়ে গেছি, দেন আমরা খুব ইজিলি এই যে 3টা পয়েন্ট নিছি, নেয়ার পর ওই ব্লু ট্রায়াঙ্গেলটা ড্র করছি। বাট তারপরে যখন আমার ওই গ্রেডিয়েন্ট ওয়ালা ট্রায়াঙ্গেলটা আছে ওইটা ড্র করার জন্য দেখেন কি করছি, আবার ট্রান্সলেট করছি, একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে গেছি। ট্রান্সলেট করছি বলতে এখন কিন্তু আমার এই যে অরিজিনটা আবার চলে আসবে এইটার মাঝখানে, এই ট্রায়াঙ্গেলটার মাঝখানে, আগে ছিল এই ট্রায়াঙ্গেলটার মাঝখানে। আচ্ছা, এখানে আসার পর কি করছি, দেখেন জিএল রোটেট এফ, এই ফাংশনটা ইউজ করে আমি একটা, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল আর এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, দেখেন এক্স ওয়াই আমি 0 দিয়ে দিচ্ছি, জেড এ দিচ্ছি 1, তার মানে এই যে রোটেশনটা যে হবে এটা হবে আমার জেড এক্সিস এর রেসপেক্টে রোটেশনটা হবে, এবং কতটুকু রোটেশন হবে, 180 ডিগ্রি। তারপর আমি ওই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে আমি পয়েন্টগুলো দিচ্ছি, এবং এই পয়েন্টগুলো দেখেন রোটেট হয়ে আসবে, কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হবে, যে সরি কাউন্টার, হ্যাঁ 180 ডিগ্রি যেহেতু পজিটিভ তাহলে রোটেশনটা হবে কাউন্টার ক্লকওয়াইজ, মানে এই পয়েন্টগুলো কাউন্টার ক্লকওয়াইজ রোটেট হয়ে এই যে এইরকম হবে। আমি যদি এই রোটেশন, আপনারা কি করবেন, আপনারা এই রোটেশন লাইনটা কমেন্ট আউট করে একবার রান দিবেন, রান দিয়ে দেখবেন যে কি আসে, এটা দেখবেন এইরকমই আসবে।
হ্যাঁ একটু হবে, ট্রান্সলেট হয়ে যাবে, বাট শেফটে এই ব্লু ট্রায়াঙ্গেলের মতোই আসবে। বাট যখন আপনি এই রোটেশন লাইনটা কমেন্ট আউট করবেন তখন দেখবেন আবার যে এটা রোটেট হয়ে 180 ডিগ্রি রোটেট হয়ে এরকম উল্টা হয়ে গেছে। আচ্ছা ডান। তারপর কি করছে খেয়াল করেন, লাস্টলি যে এটা কি স্কয়ার, এই যে এই হেক্সাগনটা ড্র করছে, ইয়েলো হেক্সাগনটা। এটা ড্র করার জন্য দেখেন আমি তো বলছিলাম যে ওপেনজিএল হচ্ছে একটা স্টেট মেশিনের মতো। আপনি এই পর্যন্ত যত ধরনের চেঞ্জ করছেন ওই চেঞ্জগুলো চেঞ্জ হইতেই থাকবে, এবং লাস্ট যে চেঞ্জটা করছেন, লাস্ট যে আপডেটটা, ওটা কিন্তু স্টে করবে। যেমন এখন কিন্তু আমার অরিজিন কিন্তু আর অন্য কোথাও নাই, অরিজিনটা এখন এই যে গ্রেডিয়েন্টওয়ালা রেক্ট্যাঙ্গেলের মাঝখানে আছে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা, আর আমার পুরো সিস্টেমটা কিন্তু 180 ডিগ্রি রোটেট হয়ে আছে। তাহলে এই জিনিসটাকে আমার ব্যাক করাই তোলে। এখন ইয়োলো পলিগনটা বা হেক্সাগনটা আঁকার জন্য আমার কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি আবার শিফট করে কই নিয়ে গেছি এই জায়গায়। দেখেন এই পয়েন্টটা কি হবে, আপনি যদি খেয়াল করেন এটা হবে 1 1 না সরি, আপনার কোঅর্ডিনেট সিস্টেম তো এখন এই জায়গায় একেবারে লাস্টে, এই যে এই গ্রেডিয়েন্ট ওয়ালা ট্রায়াঙ্গেলটা, এই সেন্টার পয়েন্টার রেসপেক্টে এইটার সেন্টার কি হবে এটা যদি আপনি বের করেন দেখবেন যে -0.1 এবং 1 হয়। আচ্ছা, আর আপনি যেহেতু এখানে 180 ডিগ্রি প্রিভিয়াসলি রোটেট করে ফেলছেন, তাহলে ওই রোটেশনটাকে আবার নালিফাই করা লাগবে বা ইকুইলিব্রিয়ামে নিয়ে আসা লাগবে। নালিফাই করার জন্য কি করবেন, আপনি আবার 180 ডিগ্রি -180 ডিগ্রি রোটেট করবেন, তাহলে আগের 180 ডিগ্রিটা নালিফাই হয়ে যাবে রোটেশনটা। সো আলটিমেটলি আপনি আপনার এই পরবর্তীতে যখন এই হেক্সাগনটা আঁকবেন এই হেক্সাগনটা পেয়ে যাবেন। সো আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে রোটেট এফ বা ট্রান্সলেট এফ, এই ফাংশনগুলো কিন্তু আমার এই জিএল বিগিন আর জিএল এন্ড এর মধ্যে আসবে না। এগুলো কিন্তু জিএল বিগিন আর জিএল এন্ড এর বাইরে হইতে হবে। আপনি ভিতরে দিলে কিন্তু কাজ করবে না, উল্টাপাল্টা আউটপুট আসতে পারে বা এরর খাইতে পারে। সো আপনার অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এই জিএল রোটেট এফ বা ট্রান্সলেট এফ এই ফাংশনগুলো আপনার বাইরে দিতে হবে জিএল বিগিনের। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কোডটা আপনারা আবার রান দিবেন এবং একটা একটা করে ফিগার, প্রথমে ইনিশিয়ালি এই ফিগারটা নেবেন। আমি কোড দিয়ে দিব, আমি এই যে কোডটা এখানে আছে আমার কাছে এক্সিস ওয়ালা কোডটা, এই কোডটা দিয়ে দিব। আপনারা বুঝে বুঝে এই একটা ফিগার আঁকবেন, দেন এই এক্সিস গুলো ড্র করবেন, কই আছে এক্সিসটা অরিজিনটা, তাহলে আপনারা বুঝে যাবেন যে আলটিমেটলি প্রতিটা ফিগারের জন্য ট্রান্সলেটের ফাংশন ইউজ করলে আমার অরিজিনটা শিফট হয়ে যাচ্ছে বা ট্রান্সলেট হয়ে যাচ্ছে, এবং রোটেশনটা কিভাবে কাজ করতেছে। তো এটা আপনারা চেক করবেন। তো এটা হইলো আমার ট্রান্সলেশন আর রোটেশনের যে টপিকটা ছিল সেটা এই কোডের মাধ্যমে আমরা কভার করলাম। এবং ট্রান্সলেশনের রিজনটা আমরা দেখলাম যে খুব ইজিলি আমরা পুরা একটা ওয়ার্ল্ড স্পেসে সব ফিগার ড্র না করে, মানে একটা ওয়ার্ল্ড স্পেসের রেসপেক্টে একটা সেন্টার অরিজিনের রেসপেক্টে সবগুলো ফিগারের কোঅর্ডিনেট বের না করে আমরা কি করতে পারি, লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে চলে যেতে পারি, গিয়ে ওই লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে ওই ফিগারটা ড্র করব, দেন পরবর্তী ফিগারের জন্য আবার পরের লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে মুভ করে যাব। কিভাবে যাব, এই যে জিএল ট্রান্সলেটের ফাংশন ইউজ করে। আর রোটেশন করা লাগলে যত ডিগ্রি রোটেশন, আমি এটা 180 করছি, আপনি 90 ডিগ্রি করে দেখবেন, 270 করে দেখবেন, 550 করে। এখানে যেহেতু ডিগ্রিতে আছে, যে কোনো, অবশ্যই এটা কিন্তু রেডিয়ান না, ডিগ্রিতে। সো এবং ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল, তো যে কোনো অ্যাঙ্গেলই দিতে পারবেন আপনি, 360 এর বেশিও যে কোনো অ্যাঙ্গেল দেওয়া যেতে পারে। আর অবশ্যই যখনই আমরা এই ট্রান্সলেশন বা রোটেশন নিয়ে কাজ করব, আমাকে এই জিএল ম্যাট্রিক্স মোডটা সেট করতে হবে, জিএল মডেল ভিউ এই ম্যাট্রিক্স দিয়ে। এবং ইনিশিয়ালাইজ কিভাবে করব, জিএল লোড আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে লোড করব। আচ্ছা, নাও এখন আসেন, আমাদের এতক্ষণ যতগুলো আমরা ড্রয়িং করছি ওপেনজিএল সবগুলো ছিল হচ্ছে আপনার স্ট্যাটিক, কোনো অ্যানিমেশন ছিল না। তো এটা তো আসলে আমরা গ্রাফিক্সের কোর্স করব, যদি অ্যানিমেশনই না শিখি তাহলে তো হয় না। সো স্ট্যাটিক কোড অলরেডি আমাদের ডান, মোটামুটি যতগুলো কনসেপ্ট দরকার আমাদের আমরা কভার করছি। এখন এই স্ট্যাটিক জিনিসগুলোকে আমরা কিভাবে অ্যানিমেটিক করতে পারি, একটু অ্যানিমেশন অ্যাড করতে পারি, সেই জিনিসটা আমরা এখানে দেখাবো। সেটার জন্য দেখেন আবার ওই যে কলব্যাক ফাংশন আছে কিছু, যেমন এখানে একটা কলব্যাক ফাংশন আছে, আমরা যেমন অলরেডি দেখছিলাম, একটা হচ্ছে গ্লুড ডিসপ্লে ফাঙ্ক আর একটা ছিল গ্লুড রিশেপ ফাঙ্ক। সিমিলারলি আরেকটা কলব্যাক ফাংশন হচ্ছে গ্লুড আইডল ফাঙ্ক। এখানে নাম দেখে বোঝা যাচ্ছে এটা আইডল ফাঙ্ক, তার মানে আপনার ওপেনজিএল সিস্টেমটা যখন আইডল থাকবে, কোনো কিছু করতেছে না, কোনো ইভেন্ট করতেছে না, কোনো ইভেন্ট লিসেনও করতেছে না, তখন সে কি করবে, তখন আইডিয়ালি বসে আছে।
তখন তাকে আমরা কি কাজ করতে দিতে পারি ওই আইডল অবস্থায়, সেইটা আমরা এই কলব্যাক ফাংশনের মাধ্যমে রেজিস্টার করে দিতে পারি। সেটা ওই কলব্যাক রেজিস্টার ফাংশনটার নাম হচ্ছে গ্লুড আইডল ফাংক। এখানে আমরা দেখতেছি যে এখানে আমরা একটা ফাংশন রেজিস্টার করতে পারি। আমরা আসলে এই ফাংশনটাই রেজিস্টার করব আইডল। আপনি এই ফাংশনের নাম যে কোনো কিছু দিতে পারেন, বাট এই ফাংশনের ভিতরে দেখেন আমরা আরেকটা ফাংশন কল করছি, গ্লুড পোস্ট রিডিসপ্লে। এটা কমেন্টটা দেখেন কি বলছে, পোস্ট আ রিপিট রিকোয়েস্ট টু অ্যাক্টিভেট ডিসপ্লে। ওকে, এটা আসলে ওই যে আপনার গ্লুড ডিসপ্লে ফাংক ছিল, যেটা কি হইতো যে আপনার ডিসপ্লেতে কোনো একটা রিপেইন্ট করার জন্য বারবার ওটা কল হইতো। সেম কাজটা এটা মানে এটা বারবার কল হবে না, এই ফাংশনটা যখনই আপনি কল করবেন ওই আবার রিপেইন্ট রিকোয়েস্ট করবে আর কি, ওই ডিসপ্লে ফাংশনটা কল করবে। মানে আপনার গ্লুড ডিসপ্লে ফাংকে যে ফাংশনটাকে আপনি রেজিস্টার করে রাখছেন ওই ফাংশনটাকে কল করবে কে, যদি আপনি এই ফাংশনটা কল করেন, গ্লুড পোস্ট রিডিসপ্লে। সো আমরা কি করব, আমি এই কোডটা দেখাই আপনাদের, আমি আবার এই কোডটা রান করে দেখাই আগে, এই যে আউটপুটটা কি হয় যেন আমি বুঝাই যে কোডটা কিভাবে কাজ করতেছে। তো এটা আমি আগেই নিয়ে গেছি animation.cpp। ওকে, anim.exe আছে। এই animation.cpp কে কম্পাইল করলেই, এই ফাইলটাকে কম্পাইল করলেই, এই যে আমি anim.exe ফাইল করে রাখছি, কম্পাইল করে রাখছি অলরেডি, আমি এটা ডিরেক্ট রান দিয়ে দেখাই। এই যে দেখেন সবগুলো ফিগার এখন আমার রোটেট হচ্ছে, তার মানে একটা অ্যানিমেশন আমরা অ্যাট লিস্ট ইন্ট্রোডিউস করতে পারছি। এখন এই ফিগারগুলো তো প্রথমে আমরা আগের ইয়ারতে দেখছিলাম স্ট্যাটিক ছিল, এই যে এই জায়গায় আমার স্ট্যাটিক, এখন আবার রোটেট করতেছে কিভাবে, এই রোটেশনটা আমরা আনলাম কিভাবে, দেখেন এটাই হচ্ছে আমার ওই অ্যানিমেশনের কাজ। দেখেন কিভাবে আনছি, এই কোডটা একটু বুঝে ট্রাই করি। আমরা ওই মেইন ফাংশনে যাই, মেইন ফাংশনে কি করছে, ওকে এইটা আগে দেখি, এটা আমরা পরে দেখতেছি গ্লুড ইউনিট ডিসপ্লে মোড, গ্লুড ডাবল করছে, এটা আমরা পরে দেখি। আমরা এইটা দেখি গ্লুড আইডল ফাংক, ওই যে যেটা বললাম যে আইডল, আপনার সিস্টেম যখন আইডল থাকবে, কোনো কিছু কোনো রিপেন্ট হচ্ছে না, বা আপনার কি বলে যে রিশেপ হচ্ছে না, আপনার উইন্ডোটাকে আপনি চেঞ্জ করতেছেন না, সেই ক্ষেত্রে এই ফাংশনটা কল হবে বারবার। এই যে গ্লুড আইডল ফাংকে যে ফাংশনটা আপনি রেজিস্টার করে রাখছেন সেটা বারবার কল হবে। সো আইডল, আমরা এই আইডল ফাংশনটাতে কি করছি আমরা দেখি, এটাতে যাই আমরা, এই আইডল ফাংশনে গেলে দেখবো আমরা এখানে একটা ফাংশন কল করে রাখছি। কি ফাংশন কল করে রাখছি, গ্লুড পোস্ট রিডিসপ্লে। গ্লুড পোস্ট রিডিসপ্লে এটা কি করে, এইটা কি করে, এটা হচ্ছে ওই যে আপনি গ্লুড ডিসপ্লে ফাংকে যে ফাংশনটাকে রেজিস্টার করে রাখছিলেন ওই ফাংশনটাকে বারবার কল করে। তো আপনি কোন ফাংশনটাকে রেজিস্টার করে রাখছিলেন, ডিসপ্লেকে। আচ্ছা, তাহলে এই গ্লুড পোস্ট রিডিসপ্লে এটা কি করবে, যখনই আইডল ফাংশনটা কল হবে, এটা তো যখনই আপনার সিস্টেম আইডল থাকবে তখনই ওটা কল হবে, তখন এখানে যাবে, যায় এই ফাংশনটাকে কল করবে, এই ফাংশনটা কি করবে, আবার ডিসপ্লে ফাংশনটাকে কল করবে। আচ্ছা, এখন ডিসপ্লে ফাংশনটাতে যাই, ডিসপ্লে ফাংশনে কি হচ্ছে, ওই যে আমার আগের মতো মডেল ভিউ আর জিএল লোড আইডেন্টিটি, সেম কাজ। আমরা যদি এখানে ট্রান্সলেশন আর রোটেশন নিয়ে কাজ করব, তাই এই দুইটা জিনিস আমাকে করাই লাগবে। আচ্ছা, করলাম। এইখানে একটা নতুন জিনিস আসছে, দেখেন জিএল পুশ ম্যাট্রিক্স আর জিএল পপ ম্যাট্রিক্স, এই দুইটা কি, পুশ আর পপ। আমাকে একটু বলেন তো যে পুশ আর পপ কোন ডেটা স্ট্রাকচারের সাথে রিলেটেড? স্ট্যাকের সাথে রিলেটেড, ইয়েস। সো এইখানেও আসলে একটা ওপেনজিএল এর একটা স্ট্যাক আছে। আমরা কি করতেছি দেখেন, যখনই আমরা ট্রান্সলেট এফ করতেছি আর রোটেট এফ করতেছি, বা ওই ট্রান্সলেশন বা রোটেশন করতেছি, তার আগে আমরা এই আমার যে ইনিশিয়ালি যে ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আমি পুশ করে দিচ্ছি আমার স্ট্যাকে। যখন ওই ট্রান্সলেশন আর রোটেশনের কাজ ডান করছি, এখন করার কারণে কি হয়েছে, এই ট্রান্সলেট এফ আর এই রোটেশন এফ করার কারণে আমার আসলে এই যে জিএল মডেল ভিউ যে ম্যাট্রিক্সটা আছে ওটা চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জটা আমার শুধুমাত্র দরকার ছিল এই শেপটার জন্য, আমি যে এখন কারেন্টলি যে শেপটা ড্র করতে চাই, ওই যে আমার রেড স্কোয়ার, ওই রেড স্কোয়ারের জন্য দরকার ছিল। আর বাকিগুলো শেপ আছে ওদের জন্য কিন্তু আমার ওই চেঞ্জ, এই রোটেশন আর এই ট্রান্সলেশন দরকার ছিল। তো আমার আসলে এই শেপটার জন্য যেহেতু দরকার, আমি কি করছি, আমার এই ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করার আগে আমার যে ম্যাট্রিক্সটা ছিল সেটা আমি আমার স্ট্যাকে পুশ করে রাখছি। করার পর যখন আমি ট্রান্সলেট এফ আর রোটেট এফ কল করছি, করার পর কি হয়েছে, আমার ওই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, ওইটার আগের ভার্সনটা কিন্তু আমার অলরেডি স্ট্যাকে আছে। এখন আমি এই দুইটা ফাংশন কল করার কারণে চেঞ্জ হয়ে গেছে, বাট স্ট্যাকে যেটা আছে ওটা কিন্তু অলরেডি আগেরটাই, ওটা কিন্তু আর চেঞ্জ হয় নাই। আচ্ছা, যখন এটা চেঞ্জ হইলো, হওয়ার পর ওই অনুযায়ী আমি কাজ করলাম, কাজ যখন শেষ তখন আমি কি করলাম,
আমি আবার ওই স্ট্যাক থেকে আমার প্রিভিয়াসলি যেটা সেভ করা ছিল ওইটাকে কল করলাম। এখন এই চেঞ্জগুলো কিন্তু আর থাকলো না, আমার ইনিশিয়ালি যেটা ছিল ওটাই আবার ব্যাক করলো। এটা কি বুঝতে পারছি আমরা? জিএল পুশ ম্যাট্রিক্স আর জিএল পপ ম্যাট্রিক্স এই দুইটা ফাংশনের কাজ কি বুঝতে পারলাম? না বুঝতে পারলে আমি আবার বুঝাবো। বুঝতে পারলে কেউ রেসপন্স করিয়েন যে বুঝতে পারছি। আচ্ছা, মনে হয় বুঝতে পারি নাই, আমি আবার বলি যে পুশ ম্যাট্রিক্সটা কি করতেছে, আমার এই যে জিএল মডেল ভিউ যে ম্যাট্রিক্সটা ছিল সেইটাকে আমার ওপেনজিএল এর যে স্ট্যাক আছে ওটাতে সেভ করলো। আচ্ছা, তারপর আমার যখন এই দুটো ফাংশন ট্রান্সলেটএফ আর রোটেটএফ কল করতেছি তখন কিন্তু আমার ওই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যায়। এখন আমি যেটা স্ট্যাকে রাখছি ওটা কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এখন যেটা আমার সিস্টেমে আছে, ওটা তো স্ট্যাকে আছে আলাদা জায়গায় রাখছি, আমি সেভ করে রাখছি আগের ভার্সনটা। এখন একটা নিউ ভার্সন হয়ে গেছে, এই নিউ ভার্সনটা আমার দরকার ছিল শুধু এই রেড স্কোয়ারটা ড্র করার জন্য। এই যে এখানে যে রেড স্কোয়ারটা আছে এখানে এটা ঘুরতেছে, এটা না দেখি আমরা, এই যে এই রেড স্কোয়ারটার জন্য। বাট পরবর্তীতে যখন আমি গ্রিন স্কোয়ার ড্র করব তখন তো আর এই কোঅর্ডিনেট সিস্টেমটা দরকার নেই, তখন আমি আবার আগের এটাতে যাব, গিয়ে দেন আবার ট্রান্সলেট করে এখানে আসবো, ওটা বেটার আমার জন্য। নাহলে কি হবে, আমি এখানে গিয়ে যখন যদি আমি ওই আগের ভার্সনে ব্যাক না যাই, মানে এই 00-তে ব্যাক না যাই, তখন আবার এই পয়েন্টটা আমার জানা লাগবে, এই সেন্টারটা জানা লাগবে এই সেন্টারের রেসপেক্টে, এই অরিজিনের রেসপেক্টে। এটা একটু মোর ডিফিকাল্ট। তার থেকে আমার বেটার হয় আমার ওয়ার্ল্ড স্পেসের যে 00 ওটার রেসপেক্টে সবগুলোর সেন্টার বের করব, ওটা ফার বেটার। এইটার জন্য আমরা এই জিএল পুশ ম্যাট্রিক্স আর এই জিএল পপ ম্যাট্রিক্স এই দুটো ইউজ করি। এটা কি করে, আমার জাস্ট এই শেপের জন্য যতটুকু চেঞ্জ ওইটুকু করলো, করার পর আবার আগের ভার্সনটাকে ব্যাক করলাম। দ্যাট মিনস আমি যখনই পপ ম্যাট্রিক্স করব তখন আমি আবার আগের এই সেন্টারে চলে যাব, এই সেন্টারে চলে যাব পপ করার পরই। তারপর যখন আবার পুশ করব এই সেন্টারটাকে আমার স্ট্যাকে সেভ করলাম, দেন আমি গ্রিনের এই সেন্টারে যাব, ড্র করব গ্রিন, করার পর আবার যখন পপ করব, পপ করে আবার এই সেন্টারে যাব, দেন আবার গ্রিন ব্লু এই স্কোয়ার রেক্টেঙ্গেল যখন ড্র করব তখন এটা সেন্টারে যাব, তার এটাতে যাওয়ার আগে এটা আগে পুশ করে দিব স্ট্যাকে, দেন যখন আবার এটা কাজ শেষ তখন আবার এটাতে ব্যাক করার জন্য আবার স্ট্যাক থেকে পপ করে এটাতে ব্যাক আসবো। এটাই হচ্ছে ওই পুশ পপের কাজ, আর কিছুই না। আচ্ছা, এখন দেখেন এখানে প্রতিটা এই আমি যখন এই স্ট্যাটিকটা করছিলাম এখানে কিন্তু আমি জাস্ট এই শেপটা একবার রোটেট করছিলাম 180 ডিগ্রি, আর এটা এই 180 ডিগ্রি রোটেটটাকে নালিফাই করার জন্য -180 ডিগ্রি রোটেট করছিলাম এটার রেসপেক্টে। বাট এই কোডটাতে দেখেন প্রতিটাতেই কিন্তু প্রতিটা শেপের আগে আমি একটা এই যে রোটেশন দিয়ে রাখছি, এবং এই রোটেশনটা কত দিছি, অ্যাঙ্গেল একটা ভ্যালু, এটা কোথায় আছে, এই যে এখানে দেখেন একটা গ্লোবাল ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করে রাখছি যেটা ইনিশিয়ালাইজ করছি 0 ভ্যালু দিয়ে। আচ্ছা, রোটেট করতেছে কার রেসপেক্টে, জেড এক্সিস এর রেসপেক্টে। জেড এক্সিসটা কিন্তু আমার স্ক্রিন থেকে বের হচ্ছে টুয়ার্ডস মি। সো আচ্ছা, এই অ্যাঙ্গেলটা, এখন এই অ্যাঙ্গেলটাকে দেখেন আমি যদি একটু নিচে যাই তাহলে নিচে দেখবেন যে আমি যখনই এই ডিসপ্লে ফাংশনটা কল হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিচ্ছি, কত করে 0.2 ডিগ্রি করে চেঞ্জ করে দিচ্ছি, বাড়াচ্ছি অ্যাঙ্গেলটাকে 0.2 ডিগ্রি করে বাড়াচ্ছি। তার মানে যখনই আমার এই ডিসপ্লে ফাংশনটা কল হবে তখনই কি হবে, আমার এই অ্যাঙ্গেলটা 0.2 ডিগ্রি করে বাড়বে। আবার তার মানে তখন যখন আমার ইয়াটা ড্র করবে, ফিগারটা ড্র করবে, তখন কি ঠিক আগের সিচুয়েশনে থাকবে ফিগারগুলো? থাকবে না, শেপগুলো একটু রোটেট হয়ে যাবে। তারপরে যখন আবার ড্র করবে আরো 0.2 ডিগ্রি রোটেট হবে, তারপর আবার ড্র করবে 0.2 রোটেট করবে। সো যখন এটা কন্টিনিউয়াসলি ড্র করতে থাকবে আইডল টাইমে, যেহেতু আর অন্য কিছু হচ্ছে না, তখন দেখবেন এইরকম একটা অ্যানিমেটিক ফিল পাইতেছি আমরা। এটা কিন্তু প্রতি সেকেন্ডে না, মানে ওপেনজিএল একটা টাইম ফিক্স ধরে নেয়, ওই ফিক্স অনুযায়ী মানে ডিসপ্লে ফাংশনটা কল করতে থাকে, এবং এইটা দেখেন ওই 0.2 ডিগ্রি করে করে রোটেট করতেছে। তো এইভাবে আমরা কিন্তু একটা অ্যানিমেটিক ফিল পাই। আচ্ছা, এটা গেল আপনার কিভাবে আমরা অ্যানিমেশনটা নিয়ে আসলাম। এইখানে আরেকটা ফাংশন ছিল, সেই ফাংশনটা কি, গ্লুট ইনিট ডিসপ্লে মোড, গ্লুট ডাবল। এই জিনিসটা কি এটা একটু আমি বুঝাই। এটা হচ্ছে আপনার ডাবল বাফারিং। আচ্ছা, ডাবল বাফারিংটা কি, আমরা যখন আগের কোডগুলো করছিলাম, আমি আগের একটা কোড দেখাই, দেখেন এই ডিসপ্লের সবার শেষে যখন আপনার সবকিছু ড্র করা শেষ, আপনি যখন রেন্ডার করবেন আপনারা এই ফাংশনটা কল করতেছিলেন জিএল ফ্ল্যাশ। এটা আসলে কি করতো, আমার এই সব ড্রয়িংস একটা বাফারে রাখতো, একটা বাফার।
ওই বাফারটা যখন সব ড্রয়িংস ডান, ভ্যালুগুলো সব নিয়ে আসি আমি বাফারে, আমি ফ্লাশ করে দিলে আমার ওই বাফারগুলো জাস্ট ড্র করে দিত আমার উইন্ডোতে। বাট এটা আমরা ইউজ করতাম যখন আমার ড্রয়িংসটা স্ট্যাটিক বা উইন্ডোতে সবকিছু স্ট্যাটিক থাকবে। বাট যখন আমরা অ্যানিমেটিক কোনো কিছু করব তখন আসলে এই জিএল ফ্ল্যাশ ইউজ করলে বা একটা সিঙ্গেল বাফার ইউজ করলে একটু ল্যাগিং এর ফিল আসে। এই ফিলটা না আনার জন্য আমরা ডাবল বাফার ইউজ করি। ডাবল বাফারের কনসেপ্টটা কি? এই যে ডাবল বাফারিং, আপনারা একটু কাইন্ডলি এই পুরো ডকুমেন্টেশনটা আবার পড়বেন। আমি এখন বলে দিচ্ছি, আপনারা এখন যদি মনোযোগ দিয়ে শুনেন তারপর যদি আবার পরবর্তীতে পড়েন তাহলে আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ডাবল বাফারিং হচ্ছে আপনার দুইটা বাফার থাকবে, একটা বাফার হচ্ছে ব্যাক বাফার আর একটা হচ্ছে ফ্রন্ট বাফার। আপনার কি হবে, কন্টিনিউয়াসলি ব্যাক বাফার আর ফ্রন্ট বাফার সুইচ করবে। ফ্রন্ট বাফার এখন ড্র করছে যেহেতু অ্যানিমেটিক, তারপরে কিছুক্ষণ পরে আপনার একটু চেঞ্জ হবে, ওই চেঞ্জটা আপনার ব্যাক বাফারে ব্যাকগ্রাউন্ডে হইতে থাকে। যখন ফ্রন্ট বাফার ড্র হওয়ার পর একটা টাইম পর ব্যাক বাফার চেঞ্জ করতে হবে, আপনার ব্যাক বাফারটা ফ্রন্ট বাফারে চলে আসে, আবার ব্যাক বাফারে নতুন চেঞ্জ আসে। তো এইভাবে আপনার ডাবল বাফারিং করে আপনার অ্যানিমেটিক যে এক্সপেরিয়েন্সটা করা হয়। আচ্ছা, এখন এটা আমার ইসপেনজিয়াল, তো এটাকে তো সুইচ অন করা লাগবে। সুইচ অন কিভাবে করা যায়? এই যে গ্লুড ইন ডিসপ্লে মোড গ্লুড ডাবল, এই ফাংশনটা কল করে দিতে হবে এবং গ্লুড ডাবল করতে হবে। এবং এই ফাংশনটা অবশ্যই আপনার কল করতে হবে ইয়ার আগে, এই যে আপনার যে উইন্ডোটা ক্রিয়েট করছেন উইন্ডো সাইজের আগে এই ফাংশনটা এই উপরে কল করতে হবে উইন্ডোটা ক্রিয়েট করার আগে। আচ্ছা, এটা গেল আপনার ওই যে গ্লুড ডাবল, কিভাবে ডাবল বাফারিংটাকে ইনিশিয়ালাইজ করতে হয়। এবং খেয়াল করেন আমরা কিন্তু ডিসপ্লেতে এখন আর জিএল ফ্ল্যাশ ইউজ করি নাই, যেহেতু ডাবল বাফার ইউজ করছি তাই এখানে আমরা বাফার সোয়াপ করব। জাস্ট একবার ডিসপ্লেতে ফ্রন্ট বাফার দেখাবে, তারপরের ডিসপ্লেতে কি দেখাবে, ব্যাকে যেটা রেডি হয়ে আছে ওইটা। এই জন্য আমরা বারবার ওই বাফার দুইটা সোয়াপ করবে, গ্লুড সোয়াপ বাফার্স। এখানে কিন্তু কোনো জিএল ফ্ল্যাশ নাই। সো এই যে ডাবল বাফার সোয়াপ দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক বাফার্স, এই যে কাজটা করে। সো এইভাবে আমরা একটা অ্যানিমেটিক ফিল নিয়ে আসতে পারি, যেটা আমরা এখানে দেখতে পাইতেছি এই যে এই জায়গায়। ওকে, তাহলে আমার ট্রান্সলেশন গেল, রোটেশন গেল, এবং রোটেশন এন্ড ট্রান্সলেশন ইউজ করে আমরা একটা, এবং ওই যে পুশ ম্যাট্রিক্স পপ ম্যাট্রিক্স যেটা মডেল ভিউ ম্যাট্রিক্স ছিল, এটা স্যার কথা শুনি নেই, এটা একটা সমস্যা। ওই যে আমি বললাম যে স্যার শোনা যায় না, মানে স্যার আবার কেটে কেটে আসছে স্যার বারবার। আচ্ছা, কত পুশ ম্যাট্রিক্স এবং পপ ম্যাট্রিক্স পর্যন্ত এতটুকু বুঝছি, এরপর একটু শুনি নেই। কি বলেন? এরপরে কিছু শুনতে পান নাই? ডাবল বাফারিং না 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 স্যার আপনি মাত্র পুশ পপের বললেন না যে বুঝাইছেন, ওইটুকুই শুনতে পারছি। এরপর হচ্ছে পুষ্প অনেক আগে বলছি, আমি ডাবল বাফারিং নিয়েও অনেক কিছু বলছি। ডাবল বাফারিং বুঝা গেছে স্যার। স্যার ওটাও শোনা গেছে, আপনি তারপরে যেটা বলছেন সেটা শোনা যায়নি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা রিভিউটা দিচ্ছিলেন না ওইটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোডটা তো বোঝা গেছে, এই যে অ্যানিমেশনে যে কোডটা ছিল। এখন আমি যেটা বলতেছিলাম যে এখানে যে অ্যানিমেশনটা হচ্ছিল, অ্যানিমেশনটা কিভাবে হচ্ছিল, আমার দেখে এই যে আইডল অবস্থা বলতেছি, এখন কিন্তু আমার স্ক্রিনটা আইডল ছিল বলতে এখন আইডল আছে। এখন আমি যেহেতু স্ক্রিনটা সরাচ্ছি তাই এটা এখন আইডল নাই, মানে একটা অ্যাকশন হচ্ছে। বাট আমি যদি এখানে রাখি, ধরে রাখছি, দেখেন এখন আইডল আছে। সো আমি যদি ছেড়ে দেই, দেখেন এটা বারবার রোটেট হচ্ছে। এই জিনিসটা রোটেট হচ্ছে কিভাবে, ওই যে আইডল যখন থাকবে তখন এই আইডল ফাংশনটা কল করতেছে। আইডল ফাংশনটা কল করার পর কি হচ্ছে, ওইটার ভিতরে যাচ্ছে, যাওয়ার পর দেখতেছে আমাকে এই ফাংশনটা কল করতে বলছে, এটা কল করতেছি। এটা কল করা মানে হচ্ছে ডিসপ্লে ফাংশনটাকে কল করা। আসলে ডিসপ্লে ফাংশনটা কল করা না, যেটা আমার এই গ্লুড ডিসপ্লে ফাংক, এই ফাংশনে রেজিস্টার করা আছে, ওই ফাংশনটাকে কল করা। এখানে যদি আমি ডিসপ্লে যেহেতু রেজিস্টার করছি তাই ডিসপ্লেকে কল করতেছে। আমি যদি অন্য কিছু রেজিস্টার করতাম তাহলে ওইটাকে কল করতাম। সো ওইটাকে কল করতেছে। বাট কথা হচ্ছে এই যে গ্লুড আইডল ফাংক, এই আইডল ফাংশনটাকে কতক্ষণ পর পর কল করবে এটা কিন্তু আর আমার কন্ট্রোলে নাই। আমার কন্ট্রোলে কি, তাহলে আমি যদি এটাকে কন্ট্রোল করতে চাই যে কতক্ষণ পর পর আমি এই ডিসপ্লে ফাংশনটা কল করব, এই যে আমার এই ডিসপ্লে ফাংশনটা আছে এটাকে আমি কতক্ষণ পর পর কল করতে চাচ্ছি, বা এই গ্লুড
পোস্ট ডিসপ্লে, এটাকে আমি একটা টাইম দিয়ে দিব, এত টাইম পর পর এটা কল হবে। সেইটা করার জন্য আমরা কি করব, এবার আমরা নিয়ে আসবো টাইমার ফাংশন। খুবই সিম্পল কথা, বোঝা যাচ্ছে যে টাইমার ইউজ করব। সো এটাও একটা কলব্যাক ফাংশন। এখানে কি করব আমরা, কত টাইম পর পর এই টাইমার ফাংশনটা কল হবে ওই টাইমটা বলে দিব, ওটা হচ্ছে এই যে মিলি সেকেন্ডে আমরা বলে দিব যে কত টাইম পর পর এই টাইমার ফাংশনটা ট্রিগার করবে। আচ্ছা, এন্ড দেন কোন ফাংশনটাকে ট্রিগার করবে ওইটা এখানে দিব, আর ভ্যালু হচ্ছে ওই ফাংশনের কি প্যারামিটার, আমরা যদি কোনো প্যারামিটার পাঠাইতে চাই ওটা হচ্ছে ওই ভ্যালু প্যারামিটার হিসেবে পাঠাবো। আচ্ছা, এবং ওই টাইমার ফাংশনটাকে আমার কোন কলব্যাক ফাংশনে রেজিস্টার করতে হবে, এই গ্লু টাইমার ফাংকে। আমি এটাও দেখাই দিই, এটার কোডটা আগে বুঝাই, দেন এটা রান করে দেখাচ্ছি। একই জিনিস, জাস্ট ওইখানে ছিল গ্লুড আইডল ফাংক, ওইটা আর এখন আমরা ইউজ করব না, ওইটার বদলে আমরা কি ইউজ করতেছি, গ্লুড টাইমার ফাংক। আচ্ছা, এন্ড দেখেন ফার্স্ট ইনপুট, আচ্ছা ফার্স্ট ইনপুটটা দেখেন, ফার্স্ট ইনপুটটা হচ্ছে আপনার এই ফাংশনটা কখন কল হবে, মিলি সেকেন্ডে দেওয়া থাকবে। তো 0 তার মানে এটা শুরুর সাথে সাথে একবার কল হবে, শুরুর সাথে সাথে। দেন আমরা এই টাইমার ফাংশনে এটা যে কল হবে কাকে কল করবে, এই টাইমার ফাংশনটাকে কল করবে, এবং এই 0 প্যারামিটার হিসেবে যাবে এই টাইমার ফাংশনের। আচ্ছা, টাইমার ফাংশনটা কি দেখি, দেখেন ওইখানে আমার আইডল ফাংশন ছিল, এখানে আমার টাইমার ফাংশন, আর ওই ভ্যালুটা এখানে প্যারামিটার, ওই যে থার্ড নাম্বার যে প্যারামিটারটা ছিল ওইটা ওই ভ্যালু হিসেবে আসবে। এটা আমার আপাতত কোনো কাজে লাগতেছে না, বাট আমি যদি কোনো ভ্যালু হিসেবে পাঠাইতে চাই প্যারামিটার হিসেবে, তাহলে এটা আমি পাঠাইতে পারি থার্ড প্যারামিটারে। দেখেন আবার এই টাইমার ফাংশনের ভিতরে কি করতেছে, একই কাজ করতেছি আমরা, গ্লুড পোস্ট রিডিসপ্লে, আবার ওই ডিসপ্লে ফাংশনটাকে কল করবে যখন এই টাইমার ফাংশনটা কল হবে। এবং দেখেন তারপর এইটার পরে দেখেন আমি আবার একবার গ্লু টাইমার ফাংক কল করছি, এবং এরপর আমি রিফ্রেশ মিলিস, মানে কত সেকেন্ড পর পরে এটা স্যার আবার কানেকশন চলে গেছে। হ্যালো স্যার, স্যার তখন একবার আমি যখন স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন, ক্রিয়েট হবে এই ফার্স্ট টাইমার ফাংশন স্যার শুনে না, কল হবে, স্যার কিছুই শুনবেন না। হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আমার নেটের সমস্যা করতেছে। জি স্যার। একবার কত মিলি সেকেন্ড পর পর এতটুকু শুনছি, এরপরে টোকা কিছু শোনা যায় না। আচ্ছা আচ্ছা, স্পিড তো ভালোই আছে। হ্যাঁ স্পিড সবকিছু ঠিকঠাক, বাট সমস্যা কি করতেছে বুঝতেছি। আচ্ছা মানে লেটেন্সি, হ্যাঁ হয়তো ওই যে ল্যাগ করতেছে। আচ্ছা প্রেজেন্টেশন, আচ্ছা শেয়ার তো করাই আছে। আচ্ছা হ্যাঁ, ওই যে বলতেছিলাম যে প্রথম, আচ্ছা আমাকে একটু রেসপন্স করিয়েন, আমি কিছু কোশ্চেন করব, দেখি যে কানেকশন ঠিক আছে কিনা। আচ্ছা প্রথমে টাইমার ফাংশনটা কখন কল হয়, প্রথম একেবারে ফার্স্ট, শুনতেছেন আমাকে? জি স্যার। এই যে 0 সেকেন্ড একেবারে ইনিশিয়ালি, হ্যাঁ যখনই আমি এই যে শুরু করব আমার উইন্ডোটা দেখা যাবে, ইনিশিয়েট হবে, তখনই একবার প্রথমে টাইমার ফাংশনটা কল হবে। আচ্ছা হইলো, হওয়ার পরে এখানে যাবে, গেল, গিয়ে কি করবে, এই যে গ্লুড পোস্ট রিডিসপ্লে, এটা কি করবে, এই ডিসপ্লে ফাংশনটাকে কল করবে। আচ্ছা একবার ড্র করবে, তারপর দেখেন তারপর কি করছে, আবার টাইমার ফাংশনটাকে কল করবে। কতক্ষণ পর কল করবে, এই যে রিফ্রেশ মিলিস, এই রিফ্রেশ মিলি সেকেন্ড, কত মিলি সেকেন্ড আমি এটা গ্লোবাল একটা ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করে রাখছি, 30 মিলি সেকেন্ড পর পর এটা কল করবে। এই টাইমারটা, এটা হচ্ছে টাইমার আর কি, যে 30 মিলি সেকেন্ড পর পরে এটাকে ট্রিগার করবে, এই ফাংশনটা কল হইতে থাকবে। ওকে, এই ফাংশনটা কল করবে, তার মানে 30 মিলি সেকেন্ড পর পরে এই গ্লুড পোস্ট ডিসপ্লেকে কল করবে, এটা কি করবে, ডিসপ্লে ফাংশনকে কল করবে, এবং এটা ড্র হইতে থাকবে। সেম জিনিস, জাস্ট ওইখানে আইডল ছিল, যেখানে আমি টাইমটাকে হ্যান্ডেল করতে পারতেছিলাম না, কন্ট্রোল করতে পারতেছিলাম না, এখন আমি কিন্তু টাইমটাকে কন্ট্রোল করতে পারতেছি, যে আমি কতক্ষণ পর পর ডিসপ্লেটাকে কল করতে চাচ্ছি। সেম কাজ করা হয়েছে এখানে, সেম কোড আগেরটাই, জাস্ট খেয়াল করেন ওই যে অ্যাঙ্গেলটাকে এখানে আমরা 2 ডিগ্রি করে বাড়াচ্ছি, ওইখানে 0.02 ডিগ্রি ছিল, এখানে 2 ডিগ্রি করে বাড়াচ্ছি, আর কিচ্ছু চেঞ্জ করা হয় নাই, বাকি সবকিছু সেম ছিল। এই কোডটা যদি এখন আমি রান দেই, তাহলে দেখেন এই যে এখানে আমার আছে timer.exe, এটাই রান দেই আবার।
এই যে এটা হচ্ছে আমার টাইমারের যে কোডটা ছিল সেটা রান দেওয়ার কারণে এই কোডটা হয়েছে। আমি সব কোড দিয়ে দিব, এখানে আমি একটু চেঞ্জ করছিলাম। এই যে পিঙ্ক যে স্কোয়ারটা দেখতেছেন এটা আমি নিউ নিয়ে আসছি। সো এটা কেন ড্র করছিলাম, আমি কোডটা দিয়ে দিলে আপনারা যদি কোডটা দেখেন তাহলেই বুঝবেন। তো তাহলে আমরা টাইমারের কাজও দেখলাম। আচ্ছা এখন হ্যাঁ, আমাকে কি শুনতে পাইতেছেন? জি স্যার শোনা যায়। জি জি স্যার শোনা যায়। এখন যেই কোডটা আমি দেখাবো এটা আপনাদের যে নেক্সট ল্যাবে যে অ্যাসেসমেন্টটা হবে এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখিয়ে না, রেকর্ডিং তো থাকবেই আপনাদের কাছে, রেকর্ডিংটা বারবার মানে আবার দেখিয়ে আর কি, কারণ এইটারই আমি কিছু ভ্যারিয়েশন হয়তো বা নেক্সট ল্যাবে দিব। ওকে, সো এটা হচ্ছে আপনার বাউন্সিং বল। এটা জাস্ট এখন একটা অ্যানিমেশন দেখানো হবে। আমি আগে কোড অ্যানিমেশনটাই দেখাই, দেন এটা কোডটা কি কোডটা বুঝাবো। এই যে দেখেন একটা বল জাস্ট বাউন্স করতেছে, ব্লু বল, এবং এই যে এই চারটা হচ্ছে আমার ওয়াল। এই উইন্ডোর চারটা যে এজ আছে এই চারটা এজকে আমরা ওয়াল বলতেছি, এবং এই চারটা এজে জাস্ট দেখেন যে যায় কলাইড করতেছে, কলাইড করে ফিজিক্সের ল অনুযায়ী আর কি। হ্যাঁ স্যার ছোটবেলার ভিসিডি প্লেয়ারের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি ওই যে ডিভিডি লিখতে পারেন লিখবেন, লেখার পর দেখবেন যে ওই যে কণায় হিট করে কিনা কর্নারে, এটা তো আমরা ইয়ে করতে পারি। সো এই জিনিসটা কিন্তু আপনাদের নেক্সট ল্যাবে হয়তো আমি কোড করতে দিব, এটার কিছু হয়তো বা চেঞ্জ করে দিব, মডিফাই করে দিব। সে স্কোয়ার ড্র করতে, স্কোয়ারকে আপনার সার্কেলের বদলে স্কোয়ার দিলাম, দেন ট্রায়াঙ্গেল দিলাম বা অন্য কিছু দিলাম আর কি, একটা শেপ না দিয়ে 2-3টা শেপ দিলাম। সো এটা একটু ভালো মতো খেয়াল করিয়েন। আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমাকে বলেন তো, যে আমরা কি এই পর্যন্ত সার্কেল ড্র করছি কখনো? না, আমরা ট্রায়াঙ্গেল, আমাদের যে প্রিমিটিভস গুলো ছিল ওপেনজিএল এর সেখানে কিন্তু আমার সার্কেল ছিল না। সো ওই কথাটা এখানে বলা আছে, দেখেন দিস এক্সাম্পল শোস আ বল বাউন্সিং ইনসাইড দ্য উইন্ডো। টেক নোট দ্যাট সার্কেল ইজ নট আ প্রিমিটিভ জিওমেট্রিক শেপ ইন ওপেনজিএল. This example uses triangle fan to compose a circle. So এখানে খুবই চমৎকার একটা ক্রিয়েটিভ আইডিয়া ইউজ করা হয়েছে সার্কেল ড্র করার জন্য। সেটা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল ইউজ করে, যে এখানে এক্স্যাক্টলি ট্রায়াঙ্গেল না, ট্রায়াঙ্গেল ফ্যান ইউজ করা হয়েছে। এটা কি আপনারা গুগল করে দেখে নিতে পারেন, আমি বুঝাবো যে কিভাবে করা হচ্ছে এই সার্কেলটা। সো ওই ট্রায়াঙ্গেল ফ্যান ইউজ করে এই সার্কেলটা ড্র করা হয়েছে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমি ওইটাতে যাচ্ছি কিভাবে ড্র করা হয়েছে, তার আগে আমি আবার একটু কোডটা শুরু থেকে দেখাই। সেম জিনিস, জাস্ট এখানে দেখেন ওই যে গ্লু টাইমার ফাংক কল করা হয়েছে। আপনার টাইমার ফাংশনে যান, কি করা হয়েছে টাইমার ফাংশনে, টাইমার কই, এই যে টাইমারটা এখানে কল করছে। আচ্ছা এ কি করতেছে, গ্লুড পোস্ট রিডিসপ্লে, তার মানে এটা কি করবে, ডিসপ্লে ফাংশনটাকে কল করবে বারবার। আচ্ছা ডিসপ্লেতে কি করতেছে, অবশ্যই সার্কেলটাকে ড্র করছে, ওটা আমরা দেখতেছি একটু পরে। এখানে কত সেকেন্ড মিলি সেকেন্ড পর পরে রিফ্রেশ করতেছে বা ডিসপ্লেটা ড্র করতেছে, ওটা দেখি আমরা কতটুকু দেওয়া আছে, 30 মিলি সেকেন্ড পর পর। আপনারা এগুলো টুইক করে দেখতে পারেন। আচ্ছা এখানে এই যে দেখেন কিছু গ্লোবাল ভ্যারিয়েবল লাগছে, উইন্ডো উইথ, উইন্ডো হাইট, উইন্ডো পজিশন এক্স, পজিশন ওয়াই। এগুলো আসলে কি, ওই যে আমরা এখানে ডিরেক্ট ভ্যালু দিতাম, এখানে আর ডিরেক্ট ভ্যালু না দিয়ে এখন আমরা একটা ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে রেখে দেন এখানে ইনপুট হিসেবে দিছি, আর কিছুই না। আচ্ছা বাকি সবকিছু যেমন টাইটেলটাও ওকে। এখন দেখেন এখানে বলের কিছু প্রপার্টি আছে, বলের রেডিয়াসটা কত দেওয়া আছে, 0.5। আচ্ছা বলের ইনিশিয়াল পজিশনটা কত, ইনিশিয়াল পজিশনটা একেবারে সেন্টারে যখন ইনিশিয়ালি ছিল ওটা হচ্ছে 0 দেন এই চারটা প্যারামিটার কি আমি একটু পরেই বুঝাচ্ছি। দেন বলের দেখেন এক্স এক্সিস বরাবর স্পিড দেওয়া আছে, ওয়াই এক্সিস, এই যে বলটা তো মুভ করতেছে, সো এক্স এক্সিস বরাবর তার স্পিড কত, ওয়াই এক্সিস বরাবর স্পিড কত। যেহেতু এটা একটা 2D ফিগার তাহলে 2 ডাইমেনশনাল ভেলোসিটি থাকবে, সো দুইটা ডাইমেনশন অনুযায়ী এক্স এক্সিসেও স্পিড থাকবে, ওয়াই এক্সিসেও একটা স্পিড থাকবে, ওই ভ্যালুগুলো দেওয়া আছে। এন্ড আমার টাইমার ফাংশনটা কত মিলি সেকেন্ড পর পর কল হবে ওইটাও দেওয়া আছে, 30 মিলি সেকেন্ড। আচ্ছা আমার এই যে ক্লিপ এরিয়া আমরা দেখছিলাম, ক্লিপ এরিয়া কি জিনিস, ক্লিপিং এরিয়া দেন ভিউ পোর্ট দেখছিলাম, ওই ক্লিপ এরিয়া লেফট রাইট বটম টপ এই চারটা যে প্যারামিটার লাগে ওগুলা এখানে আমরা নিছি, করছি, ইনিশিয়ালাইজ করছি, ইনিশিয়ালাইজ তো করি না, ডিক্লেয়ার করছি। ওকে এখন আসেন আমার ডিসপ্লে ফাংশনটাতে যাই। আমি ডিসপ্লে ফাংশনটাতে কিভাবে সার্কেলটা ড্র করা হয়েছে ওইটা আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। দেখেন
তার আগে দেখেন কি করছে, ওই যে মডেল ভিউ, যেহেতু ট্রান্সলেশনের কাজ আছে এখানে, আমার রোটেশনের কাজ আছে, তাই এখানে মডেল ভিউ নিয়ে আসি, আইডেন্টিটি ম্যাট্রিক্স লোড করছি। দেন দেখেন ট্রান্সলেট ইফ এ বল এক্স বল ওয়াই, বলের যে ইয়াটা ছিল, ইনিশিয়াল পজিশনটা ছিল, সেন্টারটা, বলের সেন্টারটা আমি এখানে আবার দেখাই। এই যে বলের যে সেন্টারটা আছে, হ্যাঁ, এই বলের সেন্টারটা আপনার যে পজিশনটা, ওটা হচ্ছে আপনার বল এক্স বল ওয়াই। এটা এই বল এক্স বল ওয়াই বলের সেন্টারটাকে বুঝায়, যেহেতু এটা একটা সার্কেল, সার্কেলের সেন্টারটা, জেড এক্সিস এর ভ্যালুটা তো জিরোই, জেড কোঅর্ডিনেটটা। আচ্ছা, এই যে এইটা খেয়াল করেন, দেখেন ইউজ ট্রায়াঙ্গুলার সেগমেন্টস টু ফর্ম আ সার্কেল। ওকে, কি করছে দেখেন, জিএল বিগিন, জিএল ট্রায়াঙ্গুল ফ্যান এন্ড জিএল এন্ড, এটা তো আমাদের পরিচিত জিনিস। এইটার মাঝে দেখেন প্রথমে কালারটা সেট করছে, যেহেতু ব্লু কালারের বল ক্রিয়েট করতে যাচ্ছে, ব্লু কালার, এই যে আরজিবি বি ব্লু দিছে, আপনি রেড চাইলে রেড দিবেন, গ্রিন চাইলে গ্রিন দিবেন, অন্য কালার চাইলে মিক্স করে দেখবেন। আচ্ছা, জিএল ভার্টেক্স, একটা ফার্স্ট ভার্টেক্স বলে দিছে, সেটা কত আমার 0 0-তে, এই যে সেন্টার অফ সার্কেল। আচ্ছা, আমি এটা একটু আপনাদেরকে ড্র করে দেখাবো, যেহেতু এখন অনলাইনে নিচ্ছি, বোর্ড হইলে বেটার হইতো। আচ্ছা, নাম্বার অফ সেগমেন্টস এখানে দেওয়া আছে 100, আমি আগে এই জিনিসটাই আগে দেখাই। আচ্ছা, নাম্বার অফ সেগমেন্টস 100, দেন এখানে জিএল ফ্লোট একটা ভ্যারিয়েবল নিচ্ছে অ্যাঙ্গেল, দেন দেখেন একটা ফর লুপ চালাইছে। ফর লুপ চালাই কি করছে, ওই অ্যাঙ্গেলটাকে দেখেন আই, এই যে আই চেঞ্জ হচ্ছে কত পর্যন্ত, 0 থেকে নাম্বার অফ সেগমেন্টস পর্যন্ত, এবং অ্যাঙ্গেলটা ওই অনুযায়ী চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়ার পর দেখেন এই যে জিএল ভার্টেক্স 2f, এখানে কিছু ভার্টেক্স জেনারেট করতেছে আমরা, এই যে দেখেন এটা কিন্তু দুইটা পয়েন্ট জেনারেট করতেছে, আর কস থিটা আর ওয়াই, এটা হচ্ছে আর কস থিটা আর আর সাইন থিটা। ওই যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, আমরা পড়ছিলাম না এটা? এটা তো হচ্ছে পোলার কোঅর্ডিনেট, এটা কি আপনাদের মনে আছে? জি স্যার। হ্যাঁ, ওই জিনিসটাই, যে আর কস থিটা আর আর সাইন থিটা, এটা কিভাবে কাজ করতেছে, দেন এই ভার্টেক্স গুলো ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হয়ে এই সার্কেলটা ড্র হচ্ছে। আমি এটা একটু দেখাই আপনাদেরকে যে কিভাবে কাজ করে। দেখেন এই যে সার্কেলটা দেখতেছেন আপনারা, এই সার্কেলটার এজ গুলো দেখেন, এটা কিন্তু একটা মোটামুটি পিওর সার্কেল হয় নাই, মানে এজ গুলো একটু ইয়া হয়ে আছে, কিছু শার্প পয়েন্ট আছে, খুবই ইয়া হয় না, স্মুথ হয় নাই। এটা না হওয়ার রিজন হচ্ছে, এদের ছবিটা দেখেন, এদের ছবিতে আবার এই যে খুবই স্মুথ হয়েছে। রিজন হচ্ছে এরা যে সেগমেন্ট নিছে, 100টা সেগমেন্ট নিছে, আর আমি সেগমেন্ট নিছি দেখেন কয়টা, এই দেখেন আমি সেগমেন্ট নিছি মাত্র 20টা, ওরা নিছে 100টা, আমি 20টাও নিব না, আমি আবার 5টা নিয়ে দেখাই আপনাদের। 5টা নিয়ে দেখাইলে কি হয়, বাউন্সিং বল, ঠিক আছে। এই যে দেখছেন, এটা কি বুঝতে পারছেন কি হচ্ছে? একটা পঞ্চমেন্ট আছে আসলে, এই যে আমি এটা থামাইতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন এখানে খুবই ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে সেন্টার থেকে এটা পঞ্চভুজ, একটা 5টা ট্রায়াঙ্গেল আছে, আসলে 5টা সেগমেন্ট আছে। সো এখানে যত সেগমেন্ট বাড়াবো আমি, এটা তত কি হয়ে যাবে, এই এজ গুলো ছোট হয়ে যাবে, এবং এটা এই পঞ্চভুজ থেকে ষড়ভুজ হবে, ষড়ভুজ থেকে সপ্তভুজ, দেন অক্টাগন, দেন এইভাবে বাড়তে বাড়তে যখন অনেক বেশি করব, এই এজ গুলো তো আমার ছোট হয়ে যাবে, এত ছোট হবে যে স্মুথ হয়ে যাবে, এবং ওটা একটা সার্কেলের মতো দেখা যাবে। আমি এটা একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করি, দেখেন কিভাবে কাজ করছে। আমার পেইন্ট কি দেখতে পাইতেছেন? জি স্যার। দেখেন আমি একটু এখানে ড্র করার ট্রাই করি, করা যায় কিনা। সে আমার ওই যে 5টা সেগমেন্ট আছে, ওই যে একটা ফার্স্ট পয়েন্ট ছিল না 0 0, ওই 0 0টা হচ্ছে আমার এই যে অরিজিনটা। তারপরে এখন একটা সেগমেন্ট ড্র করব, এই যে একটা সেগমেন্ট ড্র হবে এইভাবে। ফার্স্ট যে সেগমেন্টটা ছিল ওইটা ড্র হবে আসলে এই এক্স এক্সিসে, একটা পয়েন্ট আসবে এইখানে। আমি যদি এখানে আবার দেখাই, এই যে এখানে দেখেন ফার্স্ট যে পয়েন্টটা, এই ফার্স্ট পয়েন্টে কি হবে,
এই যে আই এর ভ্যালু তো 0, আই এর ভ্যালু 0 হয় তাহলে অ্যাঙ্গেলটা আমার 0 চলে আসবে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হবে cos 0 মানে 1 আর বল রেডিয়াস তাহলে r, আর sin 0 মানে 0 তাহলে এটা r, 0 হবে। সো ফার্স্ট যে পয়েন্টটা আসবে আমার সেটা আসবে হচ্ছে এইখানে, এটা যদি আমার রেডিয়াস এতটুকু হয় তাহলে এই জায়গায়। তারপরে সেকেন্ড পয়েন্টটা আসবে হচ্ছে আমার এইখানে, দেন এই তিনটা পয়েন্ট মিলে একটা সার্কেল হবে, এই যে এটা একটা সার্কেল। দেন পরের সেগমেন্টটা আচ্ছা, পরের সেগমেন্টটা হবে এইরকম, এখানে আরেকটা এখানে হবে ধরেন, তারপরে সেগমেন্টটা হবে আরেকটা সেগমেন্ট, এই যে বুঝতেছেন যে এইভাবে ট্রায়াঙ্গেল গুলো কানেক্ট মানে কানেক্ট করে করে আমি একটা ইয়া আঁকা ট্রাই করছি আর কি, সার্কেল আঁকা ট্রাই করছি। স্যার ট্রায়াঙ্গেলই কেন নিছেন? আর কোনো ভাবে নিতে পারতেন বলেন, আর কোনো ভাবে ড্র করা বেটার হইতো কিনা? আচ্ছা কেন নিছে আমি দেখাচ্ছি। এই আপনারা এটা বুঝছেন তো, এই যে এখানে আর একটা ট্রায়াঙ্গেল হবে, মানে এইভাবে কানেক্ট হইতে থাকবে, এইভাবে অনেকগুলো যখন ট্রায়াঙ্গেল নেব তখন একটা পিওর সার্কেলের মতো দেখা যাবে। এখন কেন ট্রায়াঙ্গেল নিছে আমি এটা দেখাচ্ছি। স্যার আমরা যখন ছোটবেলায় ভগ্নাংশ করতাম তখন তো কেকটাকে কিভাবে কাটতাম ট্রায়াঙ্গেল হিসাবে শেপ, এই কারণে মেবি নিছে। এই যে আপনি হ্যাঁ 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 পলিগন, তো পলিগনের ছবি তো নাই, এটা আমাদের বইয়ে, আমাদের এসএসসি এর বইয়ে একটা ইয়া ছিল যে সুষম বহুভুজ পড়ছিলাম না আমরা, ইউনিফর্ম পলিগন দিয়ে। আচ্ছা স্যার, উপপাদ্য ছিল একটা বৃত্তে, সুষম বহুভুজ, হ্যাঁ একটা ফর্মুলা ছিল যে আপনার এই যে এই ফিগারটাই দেখাইতে যাচ্ছি আমি, যে এখানে আছে, এই যে দেখেন এটা এটা কি বলেন তো, এটা কি হেক্সাগন না হেপ্টাগন না হেক্টাগন? অক্টাগন। অক্টাগন 3 4 5 6 7 8। স্যার লেখাই আছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অক্টাগন। আচ্ছা দেখেন অক্টাগন এটা কি কাইন্ড অফ সার্কেলের মতো হইছে না একটু দেখতে? এখানে হ্যাঁ একটু খেয়াল করেন, এই যে ভিতরে এই যে গ্রে লাইন দিয়ে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে না এগুলা প্রতিটা? সো এখন আপনি যদি এক কাজ করেন, আপনি কি করেন যে এটার এজ গুলো বাড়ায় দেন, মানে বহুভুজ n-তম বহুভুজ ওই n-টা বাড়ায় দেন, 50তম বহুভুজ হয় বাহুটা, সেই ক্ষেত্রে কি হবে আপনার এজ গুলো ছোট হয়ে যাবে। এই যে বাইরে একটা দেখতেছেন যে সার্কেলের মতো সেই সার্কেলটাকে ইনস্ক্রাইব করবে না, এবং দেখেন কোর্সেটাকে এই ছোট ছোট ত্রিভুজগুলো, তখন আপনার যে ত্রিভুজটা হবে তো অনেক ছোট হবে, একটা ছোট ত্রিভুজ মানে এজটা অনেক ছোট হবে, এটা তো অনেক বড় একটা এজ, তখন ওই এজটা ছোট হবে। সো কেন ট্রায়াঙ্গেল ইউজ করতেছি এটা কি বুঝতে পারছেন? জি ওকে, তাহলে সো ওই সেম কনসেপ্ট ইউজ করে এখানে কি বলে সার্কেলটা ড্র করা হয়েছে। যেমন এখানে আমি যখন 5টা সেগমেন্ট নিছি, আচ্ছা ওটা একটা পেন্টাগন হয়েছিল, পেন্টাগনটা ফ্লো করতেছিল। আমি তাহলে যদি আপনাকে বলি যে একটা অক্টাগন ইয়া করবেন বল না, সেক্ষেত্রে কিন্তু আপনি 8টা সেগমেন্ট নেবেন, তাই না? সো এরকম আর কি। তো এটাই গেল এটা। আর ওই যে আর কস থিটা আর সাইন থিটা ট্রায়াঙ্গেল, এখানে আরেকটু দেখাই আমি, এই যে এই ভার্টেক্সটা খেয়াল করেন, এই ভার্টেক্সটা কিন্তু এই ট্রায়াঙ্গেলেরও একটা ভার্টেক্স, আবার পরের ট্রায়াঙ্গেলেরও একটা ভার্টেক্স, সো এটা একটা কমন ভার্টেক্স। সো এখানে দেখবেন একটা লাইন আছে, এই যে লাস্ট ভার্টেক্স সেম এজ ফার্স্ট ভার্টেক্স। এটার রিজন আরেকটা, এটার রিজন হচ্ছে এই যে দেখেন i0 থেকে শুরু হইছে, আবার শেষ হইছে নাম্বার অফ সেগমেন্টস ইকুয়াল দিছে, কিন্তু লেস দেন দেন এই শুধু, মানে এই যে এটা যদি ফার্স্ট ভার্টেক্স হয় আপনার, ঘুরে একেবারে শেষ হবে আবার এই ভার্টেক্সেই, তো ওটাই বলছে এখানে যে লাস্ট ভার্টেক্স ইজ ইকুয়াল টু ফার্স্ট ভার্টেক্স সেম এজ ফার্স্ট ভার্টেক্স। সো ওই ঘুরে ঘুরে আবার ওই জায়গায় যাবে। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে এইটুকু ইউজ করে আপনি ওই যে সার্কেলটা ড্র করতে পারবেন। সার্কেলটা ড্র করলেন, করার পর এই যে সোয়াপ বাফারস ইউজ করলাম আমরা, এখন যেহেতু ডাবল বাফারিং ইউজ করতেছি তাই আর ফ্ল্যাশ ইউজ করব না, এটা ইউজ করব। ফাইনালি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এইটা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওই যে বলটা যে আমার মুভ করতেছে,
এটা কিভাবে মুভ করবে এটা তো আমার বলে দেওয়া লাগবে, না হলে আমি যদি এই জিনিসটা কমেন্ট আউট করে রাখি, আপনারা কমেন্ট আউট করিয়েন, এটা নিজেরা কমেন্ট এই টু কমেন্ট আউট করবেন, তাহলে দেখবেন বলটা এক জায়গায় দাঁড়ায় আছে বলতে ওই সেন্টারে বসে আছে আর মুভ করতেছে না। তো মুভ করবে কিভাবে? ওই যে বল এক্স, বলের সেন্টারের এক্স চেঞ্জ করে দিছি, কিভাবে? এক্স স্পিড অ্যাড করছি। এগুলো আসলে আমার বোঝানোর কথা না, আমি তাও লাইন বাই লাইন বুঝাচ্ছি, এগুলো একটু আপনারা নিজেরাই দেখলে বুঝে যাবেন। দেন বল ওয়াই, ওয়াই এক্সিস বরাবর আমি ইয়াটা চেঞ্জ করে দিচ্ছি, বল ওয়াই, এই যে ওয়াই স্পিডটা যোগ করতেছি, প্রতি সেকেন্ডে কিভাবে চেঞ্জ হচ্ছে। দেন বাট সমস্যা হচ্ছে এই যে বল এক্স, আমি আবার ড্র করি, রান দেই, আচ্ছা এটা 100 করি একদম। সুন্দরভাবে হিট করে ব্যাক করে চলে আসতেছে। এটা কেমনে হচ্ছে? এটা যদি আমি এই কোডটা না লিখতাম তাহলে এই বলটা ভিতরে চলে যেত, থাকতো না। তো এটা আপনারা ওই যে কমেন্ট আউট করে চেক করে দেখতে পারেন। সো এটা কেমনে হচ্ছে দেখেন, এই বল এক্সটা হচ্ছে আমার বলের সেন্টারের এক্স কোঅর্ডিনেটটা কি, আর বল হচ্ছে বলের সেন্টারের ওয়াই কোঅর্ডিনেটটা কি। আচ্ছা বল এক্স ম্যাক্স এটা কি জিনিস, বল এক্স মিন ওইটা কি জিনিস, ওয়াই ম্যাক্স ওয়াই মিন। বলের এই সেন্টারটা ম্যাক্সিমাম এক্স এক্সিস বরাবর কত দূর যাইতে পারবে? স্যার নেটওয়ার্কে আবার প্রবলেম। এই যে বলের যে সেন্টারটা আছে আমার ম্যাক্সিমাম এক্স এক্সিস এই বরাবর, এক্স এক্সিস বরাবর কত দূর যাইতে পারবে? পজিটিভ দিকে কত দূর যেতে পারবে, নেগেটিভ দিকে কত দূর? স্যার শোনা যায় না কিন্তু। হ্যাঁ আমি কিছু বলতেছি না। হ্যাঁ শুনতে পাইতেছেন আমাকে? জি স্যার। ওকে আচ্ছা যে বলতেছিলাম, আচ্ছা হ্যাঁ এই যে আমাকে একটু বলেন তো যে এই বলটা এক্স এক্সিস বরাবর ম্যাক্সিমাম কত দূর যাইতে পারবে? বলের সেন্টারটা পজিটিভ এক্স এক্সিস বরাবর কেউ একজন বলেন। মানে বলটা পজিটিভ এক্স এক্সিস বরাবর কত, বলের সেন্টারটা কত দূর যাইতে পারবে? যদি বলের রেডিয়াস ধরেন 10 হয় তাহলে এই বাউন্ডারি থেকে 10 ম্যাক্সিমাম যাইতে পারবে না? বাউন্ডারি থেকে বাম দিকে 10। জি স্যার। এই লজিকটা কি বুঝতে পারছেন? মানে বলের সেন্টারটা আমার এই ডান দিকের বাউন্ডারির ম্যাক্সিমাম কত দূর যাইতে পারবে? যদি রেডিয়াসটা আমার 10 হয় তাহলে সেন্টারটা আমার 10 ম্যাক্সিমাম যেতে পারবে, কারণ এর বেশি গেলে বল তো ভিতরে চলে যাবে। সেম কথা আমার লেফট বাউন্ডারির ক্ষেত্রেও কি হবে, যে এই বাউন্ডারি থেকে ভিতরে 10 আসবে, মানে লেফট থেকে আমার ভিতরে 10। একইভাবে যদি উপরের ক্ষেত্রে আপার যে বাউন্ডারিটা আছে, এই আপার বাউন্ডারির ক্ষেত্রে আমার সেন্টারটা কি হবে, উপর থেকে নিচে 10, এবং লোয়ার যে বাউন্ডারি আছে নিচে থেকে উপরে 10। এই রেঞ্জের মধ্যে সেন্টার থাকতে পারবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না। তো
10 তো আমি বললাম রেডিয়াসটা, এটাকে যদি আমি ফর্মুলা আকারে লিখি তাহলে আপনারা এইখানে বুঝবেন। এই যে দেখেন, এই যে আমরা যে রিশেপ ফাংশনে আমরা তো ওই যে ক্লিপ এরিয়া কি জিনিস আমরা অলরেডি বুঝি, যে ক্লিপ এরিয়া লেফট, ক্লিপ এরিয়া রাইট, ক্লিপ এরিয়া বটম, ক্লিপ এরিয়া টপ। এটা হচ্ছে ক্লিপ এরিয়া রাইট, এটা হচ্ছে ক্লিপ এরিয়া আচ্ছা এক্স ওয়াই হবে নাকি? হ্যাঁ আচ্ছা, ক্লিপ এরিয়া ওয়াই বটম এটা, আর এটা হচ্ছে ক্লিপ এরিয়া ওয়াই টপ, আর এটা হচ্ছে ক্লিপ এরিয়া এক্স। এক্স মিনিমাম কত হইতে পারবে? ক্লিপ এরিয়া লেফট প্লাস বল রেডিয়াস। বল এক্স ম্যাক্স কত হইতে পারবে? এক্স এক্সিস বরাবর সেন্টার কত দূর যেতে পারবে ম্যাক্সিমাম? ক্লিপ এরিয়া যে রাইট আছে আমার ওটা থেকে বল রেডিয়াসটা বাদ দিব। দেন ওয়াই মিন কত হইতে পারবে? উপরের দিকে কতটুকু, সরি নিচে কত নিচে নামতে পারবে? বটম প্লাস বল রেডিয়াস। দেন ম্যাক্সিমাম উপরে কত দূর যেতে পারবে? টপ মাইনাস বল রেডিয়াস। এই লজিকটুকু যদি বুঝে যান তাহলেই আসলে আমার এখানে আর বলার কিছু নেই। এই জায়গায় জাস্ট এখন আপনি খেয়াল করবেন, যদি বল এক্সটা আমার সেন্টারটা যদি কখনো বল এক্স ম্যাক্সকে পার হয়ে যাওয়ার টেন্ডেন্সি চলে আসে, তখন আমরা স্পিডটাকে কি করছি দেখেন, উল্টা দিকে মাইনাস দিয়ে দিছি সামনে। যদি সে ডান দিকে যাইতো আমরা ডিরেকশনটা, যেহেতু ওয়ালে গিয়ে হিট করতেছে এখন, তার মানে যখন এই কন্ডিশনে ঢুকছে তার মানে ডান দিকের ওয়ালকে হিট করছে, তার মানে তখন কি হবে? ডিরেকশনটা স্পিডটা বাম দিকে হয়ে যাবে, মাইনাস করে দিছি। এবং এই লজিকটা আপনারা যদি একটু নিজেরা বুঝে ট্রাই করেন তাহলে বুঝে যাবেন, এটা সিম্পল ফিজিক্সের লজিক, সিম্পল লজিক। সো এই হচ্ছে আপনার বাউন্সিং বলের লজিক। ঠিক আছে, এই বাউন্সিং বলে কি কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, কোডটা একটু ভালোভাবে দেখিয়েন, আর আমি যা যা বললাম এগুলো আরেকটু ভালোভাবে দেখিয়েন, কারণ এই বাউন্সিং বল থেকে আরেকবার বলতেছি যে নেক্সট ল্যাবে হয়তোবা একটা অ্যাসেসমেন্ট দেওয়া হবে। আচ্ছা নেক্সট, আচ্ছা আজকে আরো দুইটা টপিক কভার করব। স্যার আজকে আর করেন না। আজকে আর করব না? না স্যার, অলরেডি 3টা করছেন স্যার টপিক। না আজকে তো এটা শেষ করে, টাইম ছাড়া বাউন্সিং বল আচ্ছা টোটাল। না, পরের যে দুইটা টপিক আছে এই টপিক দুইটা একেবারে ইজি জিনিস, উপরের গুলা যেহেতু বুঝে গেছেন, পরের দুইটা আমি আর করাবো না। মানে আমার তো সব করে দিলে তো আসলে আপনারা কি করবেন? আপনাদের হোমওয়ার্ক থাকবে এই দুইটা পড়ার, এই দুইটা পড়তে হবে, এবং এইটার উপর আপনাদের আউটলাইনটা এখনো দেওয়া হয় নাই, বাট আপনাদের 5th উইকে বা নেক্সট উইকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেটার জন্য আপনারা হয়তো 1 বা 2 উইক পাবেন। ওই অ্যাসাইনমেন্ট মাউসের অ্যাকশন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেইটা লাগবে। সো এখানে ওই যে সিম্পল কথা, যেহেতু এগুলা একটা ইভেন্ট কিবোর্ড, যেহেতু ইভেন্ট কিবোর্ডের কোনো কিছু আপনি ক্লিক করছেন, কোনো বাটন ক্লিক, স্যার নেটওয়ার্কও প্রপারলি শোনা যাচ্ছে না আর কি, কেটে কেটে আসতেছে কথা। আপনি ক্লিক করছেন বা মাউস আপনি মুভ করাইছেন, মোশন আছে, সেটা একটা ইভেন্ট। কোডের জন্য যে ইভেন্ট হ্যান্ডলার সেটা হচ্ছে গ্লুড কিবোর্ড ফাঙ্ক। আচ্ছা 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 বুঝতে, আচ্ছা ঠিক আছে তাহলে ওকে, তাহলে এটা ক্লাসিক। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে আমাদের লাস্ট ক্লাসে, এই ক্লাসেই শেষ করা উচিত ছিল। আচ্ছা তাও আপনারা এটা পড়ে রাখবেন, আমি নেক্সট ক্লাসে হয়তো এটা খুব দ্রুত শেষ করাই দিয়ে দেন আপনি অ্যাসেসমেন্ট নিব। খুব সমস্যা। হ্যাঁ শুনতে পাইতেছেন কি আমাকে?